সালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে। লামিয়া, লাবিব, ফারজানা, সাদিয়া, শরীফ, আফরিন, আরোহী, রাফসান, আবদুল্লাহ সহ আরও অনেকেই। স্ক্রিন এবং ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাইয়াকে ইনবক্সে জানাও। ইতিমধ্যেই তোমাদের প্রিয় সিয়াম ভাই চলে আসছে, কিছুক্ষণের মধ্যে ভাইয়া তোমাদের সঙ্গে যুক্ত হবে। সবাই একটু ইনবক্সে জানাও স্ক্রিন এবং ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। অধুরা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ভাইয়াকে জানাও স্ক্রিন এবং ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা যারা রেসপন্স করছো সবাইকে ধন্যবাদ। অল ক্লিয়ার, ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি 2026 এর ফাইনাল রিভিশন কোর্সের আজকের বায়োলজি ক্লাসে। আমি ডক্টর শ্যামল হক। সবাইকে রমাদান মুবারক। এবং আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের উপর লেকচার B22, যেটা কিনা জীব প্রযুক্তি, সেটা নিয়ে পড়াশোনা করব। তো তোমরা কি সবাই আমার কথাবার্তা শুনতে পাচ্ছ? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে কথা শুনতে পাচ্ছ কিনা আমার। দেখি অলরেডি অধরা, লাবিব, তারপর হচ্ছে গিয়ে কি রাসফি, ইসরাত জাহান, ঐশী, সওদা সবাই হচ্ছে আমাদের সাথে জয়েন করে ফেলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তো সবাই মোটামুটি আমরা হচ্ছে গিয়ে কি ভালো আছি, রাইট? এবং মানে পার্সোনালি আমি একটা কথা বলি, আজকে আমরা এই যে লেকচারটা আজকে হচ্ছে আমরা পড়বো, সেটা হচ্ছে গিয়ে কি জীব প্রযুক্তি, যেটা হচ্ছে গিয়ে কি জীববিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি 11। আমি তোমাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিচ্ছি, এই চ্যাপ্টারটা হচ্ছে কি জানো, এই চ্যাপ্টারটা হচ্ছে পরীক্ষায় পাস প্লাস এ প্লাস, এই দুইটার হচ্ছে গিয়ে কি চ্যাপ্টার। কেন জানো? আমরা যখন হচ্ছে গিয়ে কি এই চ্যাপ্টারটা পড়ব, আমরা দেখব যে একদম সিলেক্টিভ কয়েকটা জায়গা আছে, তুমি যদি ভালো করে বুঝতে পারো, শিখে ফেলো, ওই জায়গা থেকে পরীক্ষায় কি আসবে বলো তো? প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসবে। তো অয়নও আমাদের সাথে হচ্ছে গিয়ে কি অয়ন চৌধুরীও জয়েন করে ফেলছে, তাহা সালাম জানাইছে, ঠিক আছে? সো আমরা তাহলে বুঝছো এই চ্যাপ্টারটা আমাদের পড়ার টেকনিক কী হবে। দেখো, যারা ভালো রেজাল্ট করতে চাও, তাই না, ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হওয়ার কিন্তু আমাদের মেন হচ্ছে গিয়ে কি এক্সাম হচ্ছে এই মানে ইন্টেনশন এটাই যে আমরা যেই জিনিসটা পড়বো পরীক্ষায় যেন ওইটুকুই কমন পাওয়া যায়। সো এমনিতেই রোজার দিন, সো আমি চেষ্টা করব যে তোমাদের জন্য ঠিক যতটুকু পড়লে তোমরা একদম শিওর শট এইখান থেকে একদম 80+ বা 90+ নাম্বার হচ্ছে তোমরা মানে নিয়ে আসতে পারবা 90%, ওইটা তোমাদেরকে হচ্ছে কি ভালো করে পড়া এবং বোঝায় দেওয়া। হ্যাঁ সৌদা, রোজার মধ্যে আমি জানি, রোজার মধ্যে তোমাদের পড়া তো কঠিন, আমাদের জন্য পড়ানোও কঠিন। স্পেশালি ধরো এই যে আমি তো হচ্ছে সোলাজি হাসপাতালের ডাক্তার, সো আমার ডিউটি করে এসে তারপর হচ্ছে গিয়ে কি তোমাদের ক্লাস নেওয়া, এটা কিন্তু আরও বেশি কঠিন। সো চেষ্টা করবো যে যতটুকু সহজভাবে তোমাদেরকে চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে কমপ্লিট হচ্ছে গিয়ে করে দেওয়া যায়, ঠিক আছে? তো চলো আমরা তাহলে কথা না বাড়াই শুরু করি। তো দেখো, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বায়োটেকনোলজি। কি বলতো হচ্ছে কি বায়োটেকনোলজি, টেকনোলজি, টেকনোলজি না কিন্তু বায়োটেকনোলজি। দেখো, এই শব্দটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি দুইটা আলাদা আলাদা ওয়ার্ড পাও, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে গিয়ে কি টেকনোলজি। বায়োলজি মানে কি বলতো হচ্ছে গিয়ে কি জীববিজ্ঞান, রাইট? বায়োলজি মানে হচ্ছে গিয়ে কি জীববিজ্ঞান, আর টেকনোলজি মানে কি প্রযুক্তি। তার মানে জীববিজ্ঞানের বা জীব খাতে একটা প্রযুক্তি ব্যবহার করে
জীববিজ্ঞানকে আরও যত বেশি সহজ করা হয়েছে, যত বেশি যুগোপযোগী করা হয়েছে, সেই জিনিসটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি বায়োটেকনোলজি। বুঝতে পারছো? হ্যাঁ, সম্পূর্ণ চ্যাপ্টার, অনেক ছোট একটা চ্যাপ্টার মাহিম। আমি যা পড়াবো তোমরা দেখবা যে আমি তো কোশ্চেন আলোচনা করব, দেখবা যে ওইগুলাই ঘুরে ফিরে হচ্ছে কি আমাদের পরীক্ষায় আসছে। বুঝতে পারছো? এই জন্য মাহিম মানে জাস্ট খালি ক্লাসটা ফোকাস করো, তোমার বাসায় একটা লাইনও পড়া লাগবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি, পুরো গ্যারান্টি। এই ক্লাস তুমি যদি এইখানে করো, যতটুকু সময় দিবা বাসায় এরপর আর কখনো এক লাইনও পড়া লাগবে না তোমার। ঠিক আছে? তাহলে বায়োটেকনোলজি মানে আমরা বুঝতে পারছি। এখন এই যে বায়োটেকনোলজি, এই জিনিসটা সবার প্রথমে এই শব্দটা ব্যবহার করছিল কে জানো? একজন বিজ্ঞানী, নাম হচ্ছে কার্ল এরেকি। কি বলতো হচ্ছে গিয়ে কি? কার্ল এরেকি। উনি হচ্ছে গিয়ে কি এই বায়োটেকনোলজি শব্দটা সবার প্রথমে হচ্ছে গিয়ে কি ইউজ বা ব্যবহার হচ্ছে গিয়ে কি করছিল। বুঝতে পারছো? এবং দেখো এই যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজিটাকে না আমরা 3টা খাতে ব্যবহার করতে পারি। কয়টা খাত বলো তো? খাত মানে তো বুঝতেছো যে কোন কোন সেক্টরে ব্যবহার করা যায়। 3টা সেক্টরে বায়োটেকনোলজিকে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। ব্লু কি বলতে পারবা? সমুদ্রের পানি আছে না, ওই সমুদ্রের পানির রং কিন্তু ব্লু। তার মানে এই যে ব্লু বায়োটেকনোলজি, এটা হচ্ছে সমুদ্রতে আমরা ইউজ করি বা সমুদ্র বিজ্ঞানে ইউজ করি। ধরো সমুদ্রে কোন কোন প্রযুক্তি ব্যবহার করলে আমরা খুব সহজেই সমুদ্রের ভিতর থেকে বেশি পরিমাণে মাছ আহরণ করতে পারি, বা সমুদ্রের পানির নিচে তোমার হচ্ছে কি যারা বসবাস করে তাদের জীবনটাকে আরো উন্নত করতে পারি, ওই জিনিস নিয়ে আলোচনা গবেষণাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি ব্লু বায়োটেকনোলজি। সব নোট করা লাগবে না, আমি তোমাদেরকে বলে দিব, ওইগুলো নোট করলেই হচ্ছে কি হয়ে যাবে। বুঝতে পারছো? আমি মাহিম লাস্টে বলে দিব, একটা ওভারঅল সাজেশন আমি দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? এরপরে রেড অ্যান্ড হোয়াইট টেকনোলজি। এই রেড অ্যান্ড হোয়াইট টেকনোলজি, তাই না? দেখো তো এই জিনিসটা তোমরা আগে কখনো কোথাও দেখছো কিনা আমাকে একটু জানাও তো। এই জিনিসটা তোমরা হচ্ছে গিয়ে কি আগে কখনো তোমার হচ্ছে গিয়ে কি তোমরা দেখছো কিনা দেখো তো, ঠিক আছে? একটু আমাকে জানাবা যে এই টাইপের জিনিসপত্র তোমরা আগে কখনো দেখছো কিনা। দেখো তো, দেখো তো এই সাইনটা তোমরা কোথায় দেখছো আমাকে বলো তো। এই যে এই সাইনটা তোমরা কোথায় দেখছো বলো তো, এই যে এই সাইনটা তোমরা কোথায় দেখছো বলো তো, কোথায় দেখছো? যে মাহিম কিন্তু চমৎকার অ্যান্সার দিচ্ছে, ও রোজা রেখেও কিন্তু চমৎকার অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে? ইমন বলছে, ঠিক আছে, মাহিম বলছে কোথায় দেখছো? এই যে মাহিম হসপিটালে দেখছে, নাবিহাও দেখছে, ঐশী, ঠিক আছে, আচ্ছা ওই ইবনে সিনা হাসপাতালে দেখছে, মানে হসপিটালে দেখছে, তাই না? তার মানে এই যে রেড অ্যান্ড হোয়াইট, দেখো যে হোয়াইট রেড, এইটা হচ্ছে হাসপাতাল বা চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত হচ্ছে বায়োটেকনোলজি। চিকিৎসা বিজ্ঞানে বায়োটেকনোলজি ব্যবহার করে যে ওষুধ, ভ্যাকসিন এইগুলো তৈরি করা হচ্ছে, এটাকে আমরা বলি রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। তাহলে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি কোথায় ইউজ করি আমরা বলতে হচ্ছে গিয়ে কি চিকিৎসা বিজ্ঞানে। কি বলতে হচ্ছে গিয়ে কি চিকিৎসা বিজ্ঞানে। বুঝতে পারছো? ওকে, এরপর হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি। খুব সুন্দর। গ্রিন কি? সবুজ। সবুজ কি? মানে ফসল হয়। তো এই গ্রিন বায়োটেকনোলজি এটা হচ্ছে আমরা কৃষি খাত, কি বলতো হচ্ছে গিয়ে কি আমরা কৃষি খাতে আমরা হচ্ছে গিয়ে এটা কি করি বলতো ব্যবহার হচ্ছে গিয়ে কি করি, বা অ্যাগ্রিকালচার। ঠিক আছে? হ্যাঁ মাসুম ঠিক বলছো, লাইজু, রাসফি, ঠিক আছে, অনন্যা, মুনিরা সবাই কিন্তু কারেক্ট, অধরা কারেক্ট বলছে, ঠিক আছে, সবাই কারেক্ট অ্যান্সার দিছে, ঠিক আছে, মিথিও কারেক্ট অ্যান্সার দিছে। তাহলে বুঝতে পারছি যে বায়োটেকনোলজি ব্যবহারের ক্ষেত্র কয়টা? 3টা। ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু আশা করি হচ্ছে কি আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে কি এখন পরবর্তী হচ্ছে গিয়ে কি স্লাইডে চলে যাই। দেখো খেয়াল করো, এই যে বায়োটেকনোলজির ব্যবহার, কি বলতো ব্যবহার, শুনো, এইগুলা একটাও তোমার নোট করা লাগবে না, এগুলা জাস্ট খালি এমসিকিউ এর জন্য আসবে। কিসের জন্য আসবে বলতো হচ্ছে গিয়ে কি এমসিকিউ এর জন্য হচ্ছে গিয়ে কি আসবে, এবং এটা হচ্ছে গিয়ে কি আমাদের রিটেনের গ নাম্বারের জন্য আসবে। কয় নাম্বারের জন্য বলতে হচ্ছে কি গ নাম্বারের জন্য আসবে। তোমার মুখস্থ করা লাগবে, মানে তোমার নোট করা লাগবে না, তুমি জাস্ট খালি পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে? খালি সমস্যা নেই, তুমি জাস্ট খালি পড়াটা দেখো, ক্লাসটা করো, ইনশাল্লাহ দেখবা যে বায়োলজির বেসিকটা সুন্দর মতো হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো জিন প্রযুক্তিতে আমরা এই বায়োটেকনোলজি ব্যবহার করি। জিন কি জিনিস আমরা কিন্তু সবাই মোটামুটি হচ্ছে কি আমরা জানি। দেখো জিন কি জিনিস, ধরো এই যে হচ্ছে একটা ডিএনএ, কি বলতো হচ্ছে কি এই যে হচ্ছে কি একটা ডিএনএ, এই ডিএনএর এই যে কতগুলা বেস, ধরো এই কয়টা বেস যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, কি বলতো একটা নির্দিষ্ট একটা হচ্ছে গিয়ে কি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি করে বলতো হচ্ছে গিয়ে কি আমার প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি জিন বলি। কি বলি বলতো? জিন। যে আমাদের ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাকে আমরা কি বলি? জিন বলি। বুঝতে পারছো? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ মাহিম, ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারছো। এবং দেখো উদ্ভিদ এবং প্রাণীদের
আমাদের শরীরে বিভিন্ন যে ভাইরাস আসে সেই ভাইরাসগুলোকে কিভাবে জেনেটিক ওয়েতে দমন করা যায় সেইটাও কিন্তু জিন প্রযুক্তিতে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন প্রকার জিনগত রোগ সেগুলো শনাক্ত এবং নিরাময় আমরা ইউজ করি। জিনগত রোগ কারা কারা আছে? ওই যে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এইগুলা। বিভিন্ন জীবাণু প্রয়োগে জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষায় ব্যবহার করা যায়। জীবাণুকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি আমরা। কীরকম? এই যে ধরো যে কলেরার জীবাণু আছে না, প্রথম বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর অনেক দেশ করছিল কি জানো, কলেরার জীবাণু তাদের শত্রু দেশের পানিতে ছেড়ে দিছিল। ফলে ওই পানি খেয়ে শত্রু দেশের সৈন্যরা সবাই কি বলতো হচ্ছে কি অসুস্থ হয়ে গেছিল। বুঝতে পারছো তো? বা তাহলে কিভাবে আমরা ইউজ করি, এবং এই বায়োটেকনোলজি ব্যবহার করে বিভিন্ন টিউমার সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং সেগুলোর কি বলতো অ্যান্টিবডিও তৈরি করা যায়। এবার দেখো বায়োটেকনোলজির আরেকটা ইউজ হচ্ছে গিয়ে কি এনজাইম প্রযুক্তিতে। এনজাইম কি? কিছু কেমিক্যাল আমাদের বডিতে বিভিন্ন কাজ করে। এই কেমিক্যালগুলো তৈরিতেও আমরা কি ইউজ করি বলতো হচ্ছে গিয়ে কি বায়োটেকনোলজি ব্যবহার করতে পারি। তো জাস্ট খালি নাম, খালি হেডলাইন বুঝতে পারছি যে হেডলাইন দুইটা। এরপরে দেখো কৃষিক্ষেত্র। দেখো তুমি অলরেডি জানলা যে কৃষিক্ষেত্রে কিন্তু বায়োটেকনোলজি ব্যবহার হয়। কিভাবে দেখো খেয়াল করো, উদ্ভিদ কোষ এবং টিস্যু এবং অঙ্গের কালচার, এই যে একটু পরে আমরা টিস্যু কালচার পড়বো, সেখানে কি বলতো বায়োটেকনোলজি ইউজ হয়। সালোক সংশ্লেষণে বেশি সক্ষম এবং নাইট্রোজেন স্থায়ীকরণ এবং উন্নত উদ্ভিদ তৈরিতেও কি বলতো বায়োটেকনোলজি ব্যবহৃত হয়। মানে এক কথায় উন্নত উদ্ভিদ তৈরিতে বায়োটেকনোলজি ব্যবহৃত হয়। রোগ পতঙ্গ বালাই প্রতিরোধী জাত উৎপাদনে বিভিন্ন ফসল যারা রোগ প্রতিরোধ করতে পারে তাদেরকেও বায়োটেকনোলজির মাধ্যমে উৎপাদন করা যায়। বেশি মাংস এবং দুধ উৎপাদনে সুস্থ সবল পশু এইগুলা তৈরিতেও কি বলতো বায়োটেকনোলজি ইউজ হয়। যেমন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, হ্যাঁ, তোমরা 2 বছর আগে তোমরা ওই যে শুনছিলা হয়তো বা যে উচ্চ বংশ মর্যাদাপূর্ণ হচ্ছে গিয়ে কি গরু, ঠিক আছে, নাম শুনো নাই? উচ্চ বংশমর্যাদাপূর্ণ ওই যে ব্রাহ্মা গরু, এই ব্রাহ্মা গরুগুলা এগুলো কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে কি করা হয়েছে বলতো তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? তারপর দেখো এই যে জীব প্রযুক্তি ব্যবহার করে গবাদি পশুর দুধ, রক্ত এবং মলমূত্র থেকে বিভিন্ন ওষুধ উৎপাদন, এই যে আজকে আমরা পড়বো। তুমি কি জানো একটা গরুর শরীরের কোনো কিছুই ফলানো যায় না। গরুর শিং থেকে বিভিন্ন জায়গার ক্যালসিয়ামের ওষুধ তৈরি করা হয়, গরুর চর্বি থেকে ওষুধ তৈরি করা হয়, রক্ত থেকে ওষুধ তৈরি করা হয়। বুঝতে পারছো? এবং ভারতীয় দেশে ভারতে কিন্তু গরুর যে মলমূত্র মানে গরুর যে মূত্র ওইখান থেকে ওষুধ তৈরি করা হয়। বুঝতে পারছো? আর এই যে চিকিৎসা শাস্ত্র দেখো, এইটা নিয়ে না আসলে আলাদা করে বলার কোনো কিছু নাই। আমরা যে মেডিসিনগুলো খাই না, তুমি আমি, আমরা যে মেডিসিনগুলো খাই না, তোমরা বিশ্বাস করবা না। আমরা যখন ডাক্তারের আলোচনা করি, 2 ধরনের ডাক্তার আছে, একটা কি আয়ুর্বেদিক, মানে আরেকটা কি বলতো হচ্ছে গিয়ে কি মানে হোমিওপ্যাথিক, আরেকটা কি এলোপ্যাথিক। হোমিওপ্যাথিক হচ্ছে যারা ওই যে গাছপালার রস এইখান থেকে ওষুধ বানায়। আর আমরা যারা কি বলতো হচ্ছে কি যারা আধুনিক ডাক্তার বা এমবিবিএস ডাক্তার, আমরা যে ওষুধগুলো সাজেস্ট করি এগুলো কোন ওষুধ? এগুলো সব হচ্ছে বায়োটেকনোলজির মাধ্যমে বানানো হচ্ছে গিয়ে কি ওষুধ। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ মাহিম, ব্রাহ্মা বায়োটেকনোলজির মাধ্যমে হচ্ছে গিয়ে কি করা। তাহলে বুঝতে পারছো? এই তো সাদিক এগ্রো, তাই না, যে লাবিবের মনেও আছে। তো দেখো যে বিভিন্ন রোগের অ্যান্টিবডি বলো, তারপর হচ্ছে ওষুধের বলো, তারপর ইনসুলিন, ইন্টারফেরন, বিভিন্ন হরমোন বলো, এই সব কিছু বায়োটেকনোলজির মাধ্যমে কি হয় বলো তো তৈরি করা যায়। খালি জাস্ট জেনে রাখলে এইটুকু। এছাড়া শিল্পক্ষেত্রে দেখো, শিল্পক্ষেত্রে বিভিন্ন ওষুধ তৈরিতেও বায়োটেকনোলজি ইউজ হয়। ঠিক আছে? আবার পরিবেশ রক্ষা, ধরো পরিবেশের ক্ষতি করে যেই ব্যাকটেরিয়াগুলা বা যেই জীবগুলা এগুলোকে ধ্বংস করার জন্যও আমরা বিভিন্ন উপাদান বায়োটেকনোলজির মাধ্যমে হচ্ছে গিয়ে কি আমরা বানাই। ঠিক আছে? তো জাস্ট খালি এগুলোর হেডলাইন আর 1-2 লাইন করে লিখতে পারলেই হয়ে যাবে, আর কিছু হচ্ছে গিয়ে কি লাগবে না। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কি টিস্যু কালচার। কি কালচার বলো তো? টিস্যু কালচার। টিস্যু কালচারটা কি এবং টিস্যু কালচারটা আমরা কেন করি এইটা পড়ার আগে তোমাদেরকে পুরো টিস্যু কালচারের বেসিকটা জানতে হবে। ধরো এই একটা আম গাছ, ঠিক আছে, ধরো এই একটা আম গাছ, এই আম গাছে এই যে বড় একটা আম হচ্ছে গিয়ে কি ধরে আছে, তাই না? এখন এই আম গাছ থেকে আমি যদি তোমাকে বলি তুমি নতুন একটা আম গাছ বানাবা, কিভাবে বানাবা? তুমি বলবে ভাই খুব সিম্পল, এই যে গাছের যে আমটা আছে এই আমটা আমি পাকার পরে কাটবো, কাটার পরে এই যে আমের ভিতরে যে একটা সাদা কালারের বীজ আছে এই বীজটাকে আমি করব কি, এই বীজটাকে আমি মাটির নিচে হচ্ছে গিয়ে কি পুঁতে দিব। মাটির নিচে পুঁতে দিলে এই বীজ থেকেই পরবর্তীতে কি হবে বলতো হচ্ছে গিয়ে কি নতুন আর একটা আম গাছ হচ্ছে গিয়ে কি তৈরি হবে। রাইট? তাই না? তার মানে চিন্তা করো, যেই সব গাছের ফল হয় যাদের ফলের ভিতরে বীজ থাকে তাদের কিন্তু নতুন বংশ তৈরি করা অনেক ইজি। বাট আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে তো অনেক গাছ আছে, এদের কোনো কি নাই বলতো হচ্ছে গিয়ে কি কোনো বীজ নাই। তাহলে এই সব ঠিক আছে,
ট্রাক্টর কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির একটা উপাদান বলতে পারো, একটা বলা যায়, বুঝতে পারছো, মানে অনেক দূরের সম্পর্ক হিসেবে বলা যায়, কিন্তু আমরা চেষ্টা করবো বায়োলজি আছে এরকম কিছু উদাহরণ হচ্ছে গিয়ে দিতে ইমন, বুঝতে পারছো? তো তাহলে জিনিসটা কি আমরা বুঝতে পারছি যে তাহলে যাদের বীজ হয় তাদের তো খুব সহজেই নতুন উদ্ভিদ তৈরি করা যায়, বাট যাদের বীজ হয় না তাদেরকে আমরা কিভাবে তৈরি করব? তাদের ক্ষেত্রে আমরা করি কি জানো, তাদের শরীর থেকে যে কোনো একটু কোষ নেই, এই কোষটাকে আমরা আর্টিফিশিয়াল কালচার মাধ্যমে আমরা এইটাকে হচ্ছে গিয়ে কি পুষ্টি দেই, কি দেই বলো তো? পুষ্টি দেই। পুষ্টি দিয়ে তারপরে এইখান থেকে নতুন কি তৈরি করে বলো তো? হচ্ছে গিয়ে কি গাছ তৈরি করি। এই যে যাদের সাধারণত বীজ টিস এগুলো হয় না, সেই ক্ষেত্রে তাদের বডির কিছু ছোট ছোট কোষ নিয়ে সেইটাকে একটা কৃত্রিম মাধ্যমে পুষ্টি দিয়ে ওইখান থেকেই বড় করাকে আমরা কি বলি বলো তো? হচ্ছে গিয়ে কি টিস্যু কালচার। বা আরও সংক্ষেপে যদি বলি, তোমার শরীরের হাত পা এইসব জায়গা থেকে যে কোনো একটু কোষ বা কতগুলো টিস্যু নিয়ে সেইটাকে ল্যাবে কালচার করে বা পুষ্টি দিয়ে তোমার মতো একদম হুবহু কাউকে তৈরি করাকে আমরা কি বলবো বলতে? হচ্ছে গিয়ে কি টিস্যু কালচার। বুঝতে পারছো? তাহলে আই গেস আমরা টিস্যু কালচার বুঝতে পারছি। দেখো খেয়াল করো, এই যে টিস্যু কালচার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা মাইক্রো প্রোপাগেশনও বলি। মাইক্রো মানে কি ছোট, এই যে ছোট একটু কোষ বা টিস্যু নিয়ে কি আমরা এই কাজটা করতেছি না, এই জন্য এটা মাইক্রো প্রোপাগেশন। দেখো বিজ্ঞানীদের অবদান, জার্মান বিজ্ঞানী গোটেলিব হাবারল্যান্ড, কি বলতো? জার্মান বিজ্ঞানী গোটেলিব হাবারল্যান্ডকে টিস্যু কালচারের কি বলা হয় বলতো? জনক বলা হয়ে থাকে। এবং আমেরিকান বিজ্ঞানী মর্গান সবার প্রথমে একটা মতামত প্রকাশ করেন যে প্রত্যেকটা সজীব জীবের প্রত্যেকটা কোষই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে, এবং তিনি এই ক্ষমতাকে কি বলে বলতো? হচ্ছে কি টটিপটেন্সি বলে। কি বলে বলতো? টটিপটেন্সি। বুঝতে পারছো? এটা এক সেকেন্ড। জিনিসটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে টটিপটেন্সি। সাউন্ড নাই? সাউন্ড শোনা যাচ্ছে না? এই সাউন্ড কি ক্লিয়ার না? আচ্ছা আসছে, হয়তো বা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন আচ্ছা আচ্ছা আমি আবার রিপিট করতেছি, ঠিক আছে? আচ্ছা সার্ভেয়ার ওয়ানে মনে হয় সাউন্ড নাই বা ঠিক আছে, আমি আবারও বলতেছি যে মর্গান যেটা বলছিল যে একটা সজীব উদ্ভিদের প্রত্যেকটা কোষই চাইলে নতুন করে একটা করে কি তৈরি করতে পারে বলতো? হচ্ছে গিয়ে কি উদ্ভিদ তৈরি করতে পারে, এবং এই ক্ষমতাটাকে কি বলা হয় বলতো? টটিপটেন্সি। এবার তোমাদের জন্য একটা ব্রেনস্টর্মিং কোশ্চেন, বলো তো এই যে টটিপটেন্সি, এই শব্দটা তুমি এর আগে কোথায় পাইছো? আর কোথায় পাইছো বলো তো? এই টটিপটেন্সি শব্দটা তুমি কোথায় পাইছো? কোথায় পাইছো বলো তো? কেউ কি বলতে পারবা টটিপটেন্সি কোথায় পাইছো? এনিওয়ান? এই তো ভেরি গুড, এই যে মাহিম অ্যান্সার দিয়ে ফেলছে, স্নেহা অ্যান্সার দিয়ে ফেলছে, ভেরি গুড ভেরি গুড, বিথি অ্যান্সার দিয়ে ফেলছে, ঠিক আছে। বলো কোথায় পাইছিল এটা? তারপর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি বিভাজন টিস্যুর ক্ষেত্রে তো পাইছো ওইসই, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে গিয়ে কি মৌমিত্রা অ্যান্সার দিয়ে ফেলছে, তারপর হচ্ছে আলিভা, তারপর হচ্ছে লাবিবা, তারপর হচ্ছে সৌরভ কুমার শীল, ঠিক আছে। আজম না, ঘাস ফরিং না। এই যে মুসাল্লাম বলছে হাইডাতে, সবাই কিন্তু বলছে হাইডাতে, কি বলতো? হচ্ছে গিয়ে কি হাইডাতে, হাবিবা হাইডাতে। আমরা পাইছিলাম না এই যে হচ্ছে গিয়ে কি আমাদের হাইডা, মনে আছে? এই যে হাইডার বডির ভেতরে একটা বিশেষ প্রকার কোষ থাকে, সেই কোষের নাম কি? ইন্টারস্টেশিয়াল কোষ। কি কোষ বলতো? ইন্টারস্টেশিয়াল কোষ। এই কোষটা অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে, বা হাইডাকে যে কোনো এক জায়গা থেকে কাটলে নতুন একটা অংশ তৈরি করতে পারে। ওই ক্ষমতাটাকে আমরা কি বলছিলাম বলতো? হচ্ছে টটিপটেন্সি। তার মানে এই টটিপটেন্সি ব্যাপারটা আমরা হাইডাতে পাইছিলাম, তাই না? এই যে আফরা, তারপর হচ্ছে খালিদ, ঠিক আছে, বুঝতে পারছো? হাইডাতে আমরা পাইছিলাম। তাহলে আই গেস এইটুকু আমরা হচ্ছে গিয়ে ক্লিয়ার হইলাম, ঠিক আছে। এখন দেখো এই যে টিস্যু কালচারের হচ্ছে গিয়ে কি প্রকারভেদ, কি বলতো? হচ্ছে গিয়ে কি প্রকারভেদ, ঠিক আছে। দেখো এইটা তোমরা জাস্ট খালি জেনে রাখো, ঠিক আছে। এটা নাইস টু নো, কি বলতো? হচ্ছে গিয়ে কি নাইস টু নো। কেন জানো? এইটা তুমি পড়লে না তুমি অনেক ধরনের হচ্ছে গিয়ে কি এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। নাইস টু নো একটা জিনিস। হ্যাঁ দেখো এই যে টিস্যু কালচার, এটার অনেক রকম ভাগ আছে। কিরকম? খেয়াল করো, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে কি দেখো প্রোটোপ্লাস্ট কালচার। কি বলতো? হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। এটা কি? ধরো এই একটা এক্স হচ্ছে একটা উদ্ভিদের কোষ,
আর ওয়াই হচ্ছে আরেকটা উদ্ভিদের কোষ। এখন তুমি যখন টিস্যু কালচার করবা তার আগে তুমি এই দুইটা কি বলতো, তুমি এই দুইটা কোষকে আগে মিক্স করে নিবা, মিক্স করে নিয়ে এইটার তুমি কালচার করলে তুমি যে উদ্ভিদটা পাবা তার মধ্যে এক্স এবং ওয়াই দুইজনের কি আছে বলতো, বৈশিষ্ট্য আছে না? এই টাইপের কালচারকে আমরা কি বলি বলতো, হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। যে টিস্যু কালচার করার সময় দুইটা ভিন্ন উদ্ভিদের টিস্যুকে আগে একসাথে জোড়া দিয়ে মানে দুইজনেরই বৈশিষ্ট্য থাকবে, এটাকে আমরা কি বলি বলতো, প্রোটোপ্লাস্ট কালচার। বুঝতে পারছো সালমা? এরপরে আসা হচ্ছে কি ক্যালাস কালচার। কি কালচার বলতো? ক্যালাস কালচার। খুবই সিম্পল একটা জিনিস। ক্যালাস কি? ক্যালাস মানে হচ্ছে টিস্যু গুচ্ছ। কি গুচ্ছ বলতো, হচ্ছে গিয়ে কি টিস্যু গুচ্ছ। এটা কি জিনিস? ধরো এই যে একটা উদ্ভিদ আছে, হ্যাঁ, এই যে একটা উদ্ভিদ আছে, ঠিক আছে, একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদের অনেকগুলা কোষ, কি বলছি বলতো, হচ্ছে কি অনেকগুলা কোষ, এই যে অনেকগুলা কোষ, একটা না অনেকগুলা কোষ নিয়ে তুমি একটা কালচার করছো, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো, হচ্ছে কি ক্যালাস কালচার। ঠিক আছে, এইবার দেখো পরাগধানী কালচার। দেখো এইটা পরীক্ষায় আসবেই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সার্ভেয়ার ওয়ানে চলে যাও তাহলে আফরা। পরাগধানী কালচার এটা কি জিনিস? হ্যাঁ, তো তোমাদেরকে আমি এই জিনিসটা একটু বুঝাই। দেখো খেয়াল করো, নর্মালি আমি যদি চিন্তা করি এই যে একটা গাছ, ঠিক আছে, একটা গাছ, এই গাছগুলা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড হয় বলো তো? উন্নত গাছ সবাই কি বলতো, ডিপ্লয়েড, তাই না? গাছগুলা সবাই কিন্তু কি বলতো, হচ্ছে কি ডিপ্লয়েড। কিন্তু গাছের যে ফুল হয়, ধরো এই গাছের যে ফুল, ধরো এই যে হচ্ছে গিয়ে কি এই গাছের কি বলতো, হচ্ছে গিয়ে কি ফুল, এই ফুলের ভেতরে দুইটা পার্ট থাকে, তাই না? এই যে এগুলো হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে পরাগধানী, কি বলতো, এগুলো হচ্ছে পরাগধানী। আর মাঝখানে এটা কি থাকে বলতো, হচ্ছে গিয়ে কি মাঝখানে থেকে হচ্ছে গিয়ে এটা ডিম্বাশয়, রাইট? তো পরাগধানীর ভেতরে, আমাদের পরাগধানীর ভেতরে যে পরাগরেণু থাকে, যে কি থাকে বলতো, হচ্ছে গিয়ে কি পরাগরেণু। পরাগধানীর ভেতরে যে পরাগরেণু থাকে, সেই পরাগরেণুগুলো কিন্তু কি বলতো, হচ্ছে হ্যাপ্লয়েড। আর এই যে মাঝখানে যে ডিম্বাশয়, এর ভিতরে যে ডিম্বাণু থাকে, কি থাকে বলতো, হচ্ছে গিয়ে কি ডিম্বাণু, ও কিন্তু কি বলতো, হচ্ছে গিয়ে কি হ্যাপ্লয়েড, রাইট? তো এই পরাগরেণু আর ডিম্বাণু এরা যখন মিলিত হয় তখনই তো ডিপ্লয়েড হয়ে যায়, আর সেইখান থেকেই তো ডিপ্লয়েড গাছ তৈরি হয়। বাট তুমি একটা চালাকি করলা, তুমি করলে কি জানো, একটা গাছের শুধুমাত্র ফুলের এই পরাগরেণু নিয়ে তুমি টিস্যু কালচার করলা। কি নিয়ে কালচার করলা বলো তো? শুধুমাত্র পরাগরেণু নিয়ে টিস্যু কালচার করলা। তাহলে বলো তো তোমার নতুন উদ্ভিদটা হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে? আচ্ছা খালিদ বলতেছি, বলো তো তোমার ওই নতুন উদ্ভিদটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড হবে? নাভিয়া কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছে। বুঝতে পারছো যে তুমি একটা গাছের কোনো অংশ না, শুধুমাত্র পরাগরেণু নিয়ে তুমি কি করছো বলো তো, হচ্ছে গিয়ে কি বা পরাগধানী দিয়ে তুমি টিস্যু কালচার করছো, তাহলে ওইটা কি হ্যাপ্লয়েড হবে না? এই যে এইটাকে আমরা কি বলি বলতো, পরাগধানী কালচার, এবং এর মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়। এই যে মৌমিত্রা, ঐশী, নাবিহা, ঠিক আছে, তারপর হচ্ছে মাহিম, নুহা, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। অধরা এটা হ্যাপ্লয়েড হবে, কি বলতো, হ্যাপ্লয়েড, কারণ পরাগধানী তো হ্যাপ্লয়েড ভাইয়া, পরাগধানী হ্যাপ্লয়েড, তুমি ওইটা নিয়ে যদি টিস্যু কালচার করো তাহলে তোমার কি বলতো হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হবে। তারপর সানাউল্লাহ, আতিউর রহমান, তারপর হচ্ছে আফরা, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার, তাসনিম, আজম, ঠিক আছে, সালমা, সবাই কারেক্ট অ্যান্সার দিছে। আচ্ছা প্রোটোপ্লাস্টটা কি বলছিলাম, দুইটা ভিন্ন ভিন্ন কোষ, এটা এক্স নামক উদ্ভিদের, এটা ওয়াই নামক উদ্ভিদের, দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের কোষ নিয়ে আগে সেই কোষটাকে মিক্স করছি, যে মিক্স করে তারপর সেটা টিস্যু কালচার করলে সেটাকে আমরা বলি প্রোটোপ্লাস্ট কালচার। বুঝতে পারছো? তো আজম, তারপর সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন, এটা খুবই সিম্পল। নর্মালি গাছের বডি, এই যে কাণ্ড, এইখান থেকে যে কোনো একটু কোষ নিবা, কোষ নিয়ে ওইটা টিস্যু কালচার করবা, তো এইটা কি বলতো, দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন বা টিস্যু কালচার পদ্ধতি। এইবার কক্ষমুকুল কালচার, কি বলছে বলতো, কক্ষমুকুল কালচার, এটা কি জিনিস কক্ষমুকুল কালচার? তোমরা একদম ছোট ছোট গাছ দেখছো কিনা আমি জানি না, একদম কুলি, ওই যে কড়ি অবস্থা, ধরো এই হচ্ছে মাটি, মাটির উপরে দেখবা যে ছোট ছোট গাছগুলো যখন একদম ছোট ছোট থাকে না, এই যে গাছের ছোট ছোট পাতা, দেখবা যে একদম এই ছোট গাছের একদম মাথায় কিছু স্পেশাল কোষ থাকে বা কুড়ি থাকে, কিছু কি থাকে বলতো, কুড়ি থাকে, যেটাকে আমরা কি বলি বলতো, কুড়ি বলি। ওই কুড়িগুলা নিয়ে, ওই যে নতুন কুড়ি বা কুড়ি, ওই কুড়িগুলা নিয়ে যদি আমরা কালচার করি তাহলে সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি ওই যে কক্ষমুকুল কালচার। আচ্ছা সমস্যা নাই খালিদ, ঠিক আছে, ওইটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি কক্ষমুকুল কালচার। এবার দেখো মেরিস্টম কালচার, কি কালচার বলো তো, মেরিস্টম কালচার। দেখো এইটা কি জিনিস, হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিই। এই যে দেখো আমি তোমাদেরকে এটা কি বললাম, যে একটা গাছের ফুলের পরাগরেণু আর ডিম্বাণু
এরা যখন মিলিত হয়, যে n প্লাস n, এরা যখন মিলিত হয় তখন কি দেখো তো একটা জাইগোট তৈরি হয় না? একটা কি তৈরি হয়? একটা জাইগোট তৈরি হয়। একটা কি তৈরি হয়? জাইগোট। এবং সেই জাইগোটটা কি বলতো হচ্ছে গিয়ে কি ডিপ্লয়েড। সেই জাইগোটটা কি? সেই জাইগোটটা হচ্ছে ভাইয়া ডিপ্লয়েড, রাইট? এখন এই জাইগোটের একটা জাইগোটের কিছু উপরের দিকে কোষ থাকে। এই কোষগুলা এরা হচ্ছে জীবাণুমুক্ত। কি মুক্ত বলতো হচ্ছে গিয়ে কি জীবাণুমুক্ত। কি মুক্ত বলতো? জীবাণুমুক্ত। এবং এই কোষগুলাকে বলা হয় মেরিস্টেমিক কোষ। কি কোষ বলতো? মেরিস্টেমিক কোষ। সো তুমি যদি এই কোষগুলা নিয়ে কালচার করো তখন সেটাকে আমরা কি বলবো? হচ্ছে মেরিস্টম কালচার। কি কালচার বলতো? মেরিস্টম কালচার। এবং তুমি বলো, তুমি মেরিস্টম করতেছো কি বলতো? একদম একটা উদ্ভিদের যে জাইগট সেইখান থেকে জীবাণুমুক্ত কোষ নিয়ে। তাহলে মেরিস্টম কালচার করলে তুমি যে নতুন উদ্ভিদটা পাবা সেটা কি জীবাণুযুক্ত হবে নাকি জীবাণুমুক্ত হবে বলো তো? জীবাণুযুক্ত হবে নাকি জীবাণুমুক্ত হবে? সবাই একটু নেট কানেকশনটা চেক করো। জীবাণুযুক্ত হবে নাকি জীবাণুমুক্ত হবে বলো তো? ইয়েস, জীবাণুমুক্ত হবে। ভেরি গুড। তাহলে মনে রাখবা এই মেরিস্টম কালচারে কিন্তু আমরা কি পাই বলতো হচ্ছে গিয়ে কি জীবাণুমুক্ত। কি বলতো হচ্ছে গিয়ে কি জীবাণুমুক্ত আমরা উদ্ভিদ বা ফসল আমরা হচ্ছে পাই। আর মাইক্রো প্রপাগেশন তো আগেই বলছি যে পুরা উদ্ভিদের বডি থেকে ছোট্ট একটু অংশ নিয়ে কালচার করাটাকে আমরা কি বলি বলতো হচ্ছে মাইক্রো প্রপাগেশন। বুঝতে পারছো আতিউর, মাহিম? ঠিক আছে। তারপর অধরা, ঠিক আছে। হ্যাঁ মাহিম ঠিক বলছো, বেলির মেরিস্টেমিক কালচার করা হয়েছিল বাংলাদেশে। তারপর রাসফি, নাবিহা, খালিদ, ঠিক আছে। তারপর হচ্ছে সৌরভ কুমার শীল, ঠিক আছে, নুহা, আফরা, ঠিক আছে, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। নুসরা তো কারেক্ট অ্যান্সার দিছে। যারা আমরা মোটামুটি বুঝতে পারছি এইটুকু। ঠিক আছে, দেখো আমি নোট করে দিচ্ছি, তোমাদের আর বাসায় নোট করা লাগবে না। এইবার দেখো বিগত বছর একটা প্রশ্ন আছে, নিচের কোনটার মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব? দেখো ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন। হ্যাপ্লয়েড কি? পরাগধানী না? তাহলে অ্যান্সার কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি সি, রাইট? এই যে আপনার কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। এবার দেখো টিস্যু কালচারের ধাপ। কি বলতো? টিস্যু কালচারের ধাপ। ঠিক আছে, আমি তোমাদেরকে একদম 100% শিওর শট বলতেছি এইটা প্রশ্ন আসবে। টিস্যু কালচারের ধাপ থেকে 100% পরীক্ষায় কি আসবে বলতো? প্রশ্ন আসবে, 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 আসবেই। ঠিক আছে, এবং চলো আমরা পড়ে ফেলি জিনিসটা। হ্যাঁ, আমরা ছবি দেখে দেখে পড়বো। ঠিক আছে, তো সবার ফার্স্টে ধরো এই একটা গাছ, তুমি এই গাছটারই তুমি কি বলতো এই গাছটারই একটা ছোট্ট একটু অংশ নিয়ে তুমি কি করবা বলতো? টিস্যু কালচার করবা। তাহলে সবার ফার্স্টে তোমার এই ছোট্ট একটা অংশ কি করতে হবে? নির্বাচন করতে হবে না? ওই গাছটার যে ছোট্ট অংশটা তুমি নিয়ে টিস্যু কালচার করবা ওইটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। কি বলা হয় বলতো? এক্সপ্ল্যান্ট। তাহলে আমাদের 1 নাম্বার যে ধাপ সেটা কি বলতো হচ্ছে গিয়ে কি এক্সপ্ল্যান্ট নির্বাচন। কি বলতো? এক্সপ্ল্যান্ট নির্বাচন। বুঝতে পারছো? 1 নাম্বার ধাপটা কি বলতো? 1 নাম্বার ধাপ হচ্ছে গিয়ে কি এক্সপ্ল্যান্ট নির্বাচন। ঠিক আছে, এটা আসবেই মাইম, এটা আসবেই এক্সপ্ল্যান্ট নির্বাচন। এবার তুমি বলো তো, তুমি যে এক্সপ্ল্যান্টটা নিবা ওইটা থেকে তো নতুন গাছ হবে, তাই না? তাহলে তোমার এক্সপ্ল্যান্টটা কি সবল, নিরোগ নিরোগ এরকম হবে নাকি এক্সপ্ল্যান্টটা রোগা হইলেও হবে বলো তো? ঠিক আছে, এগুলোর অ্যানিমেশন ভিডিও নাই, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। বুঝতে পারছো? এইগুলো সব জায়গায় আসবে। শোনো, এই চ্যাপ্টার থেকে ইউনিক করার ওয়ে নাই, ঘুরে ফিরে এইগুলাই আসবে। বুঝতে পারছো না ভাইয়া? এই ঘুরে ফিরে এইগুলাই সবল এবং নিরোগ এবং কি উন্নত হইতে হবে। ভেরি গুড। এরপরে 2 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে গিয়ে কি এই এক্সপ্লেনটাকে যেহেতু আমি ল্যাবে এটাকে আলাদা করে হচ্ছে পুষ্টি দিব, তাহলে সবার ফার্স্টে একটা পুষ্টি মাধ্যম তৈরি করতে হবে না? পুষ্টি মাধ্যম বা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। তাহলে 2 নাম্বার ধাপ কি বলতো হচ্ছে আমার আবাদ মাধ্যম তৈরি করতে হবে। কি করতে হবে বলতো হচ্ছে গিয়ে কি আমার আবাদ মাধ্যম, ঠিক আছে, তৈরি করতে হবে। কি করতে হবে বলতো? আবাদ মাধ্যম তৈরি করতে হবে। এবং এই আবাদ মাধ্যম তুমি কিভাবে তৈরি করবা? দেখো কতগুলা পয়েন্ট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একটু এইগুলো হচ্ছে গিয়ে কি জেনে রাখো। হ্যাঁ, এই যে একটা কাচের ফ্ল্যাক্সের ভিতরে তোমার করতে হবে কি জানো? সবার ফার্স্টে এর ভিতরে তোমার হচ্ছে গিয়ে কি পুষ্টি উপাদান নিতে হবে। কি নিতে হবে বলতো? হচ্ছে গিয়ে কি কিছু কি নিতে হবে বলতো? পুষ্টি উপাদান নিতে হবে। কি নিতে হবে? কিছু পুষ্টি উপাদান নিতে হবে। তারপরে এর ভিতরে কিছু ভিটামিন নিতে হবে। কিছু কি নিবে বলতো? হচ্ছে গিয়ে কি ভিটামিন দিতে হবে, যেগুলো গাছকে বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে এই মাধ্যমের ভিতরে তোমার হচ্ছে গিয়ে কি হরমোন দিতে হবে। কি বলতো? হচ্ছে হরমোন।
এবং সেটা বৃদ্ধি পোষক হরমোন বা নাম হচ্ছে ফাইটো হরমোন। নামটা কি বলতো হচ্ছে গিয়ে কি ফাইটো হরমোন নামক এক প্রকার বৃদ্ধি পোষক, মানে কি টিস্যুগুলো যেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। ফাইটো তোমার হচ্ছে গিয়ে কি হরমোন হচ্ছে গিয়ে কি আমার দিতে হবে, বুঝতে পারছো? এবং তারপরে এই মাধ্যমটা লিকুইড থেকে যেন একটু সলিড হয় বা জেলির মতো হয়, এই জন্য এই মাধ্যমের ভিতর কি মিক্স করতে হবে বলতো হচ্ছে গিয়ে কি একটা পদার্থ নাম হচ্ছে অ্যাগার। কি বলতো হচ্ছে গিয়ে কি অ্যাগার, কি অ্যাগার, এইটা মিক্স করতে হবে। এই অ্যাগার মিক্স করলে এই মাধ্যমটা কি বলতো হচ্ছে গিয়ে একটু জমাট বেঁধে যাবে, তারপরে তুমি টিস্যুটা এখানে দিতে পারবা। ঠিক আছে, তাহলে টিস্যু কালচারের প্রথম ধাপটা কি বলতো হচ্ছে আমার মাতৃ উদ্ভিদ উৎপাদন, সরি এক্সপ্ল্যান্ট নির্বাচন, তারপরে সেকেন্ড কি বলতো একটা আবাদ মাধ্যম তৈরি। ঠিক আছে, এরপরে তুমি এই যে আবাদ মাধ্যম যখন তৈরি করছো তখন তোমার কি হাতের টাচ লাগছে, হাতের টাচ লাগছে, তার মানে কি সবার আগে এই মাধ্যমটাকে সম্পূর্ণ পরিমাণ কি করতে হবে বলতো হচ্ছে গিয়ে কি নির্বীজকরণ করতে হবে বা মাধ্যমটাকে একদম পুরো ক্লিন করতে হবে। তাহলে 3 নাম্বার ধাপটা কি জানো? 3 নাম্বার ধাপ হচ্ছে গিয়ে কি লেখো তোমরা সবাই যে আবাদ মাধ্যম কি বলতো হচ্ছে গিয়ে কি আবাদ মাধ্যম নির্বীজকরণ। কি বলতো হচ্ছে গিয়ে কি, ঠিক আছে, নির্বীজকরণ। নির্বীজকরণ মানে কি আবাদ মাধ্যমে যত ব্যাকটেরিয়া ভাইরাস যা কিছু আছে সব কিছু নষ্ট করে ফেলা। এবং এটা আমরা কিভাবে করি, একটা মেশিন আছে, তোমরা হয়তো নাম শুনছো, আমি জানি তোমরা সবাই জানো নামটা, সেটা হচ্ছে অটোক্লেভ। কি বলতো হচ্ছে অটোক্লেভ, কি বলতো অটোক্লেভ, অটোক্লেভ। আমাদের অনেকের বাসায় যে ওভেন আছে না, ওভেনের মতো, ওইটার ভেতরে এই জিনিসটা দিলে 121 ডিগ্রি সেলসিয়াস, কত বলতো হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস এবং 15 পাউন্ড চাপ, কত পাউন্ড বলতো 15 পাউন্ড হচ্ছে গিয়ে কি চাপ, এইটা দেওয়া হয় ওই মেশিন দিয়ে। দিলে এইখানে যত ভাইরাস ব্যাকটেরিয়া যা কিছু আছে সব কিছু হচ্ছে কি হয়ে যায় বলতো নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে দেখো এই 3টা জিনিসই কিন্তু আমরা হচ্ছে গিয়ে কি প্রথমে হচ্ছে গিয়ে কি আমরা পাইছি যে প্রথমে এক্সপ্ল্যান্ট নির্বাচন, তারপরে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি, তারপরে জীবাণুমুক্তকরণ, এবং 4 নাম্বার ধাপটা কি বলতো, 4 নাম্বার ধাপটা হচ্ছে গিয়ে কি এই মাধ্যমে এইবার ওই পদার্থটা কি বলতো, মানে সরি ওই এক্সপ্ল্যান্টটা কি বলতো বসায় দেওয়া। তাহলে আমাদের দেখো খেয়াল করো, আমাদের তাহলে 4 নাম্বার ধাপ কি হবে তোমরাই বলো, আমাদের 4 নাম্বার ধাপ কি বলতো হচ্ছে গিয়ে কি মাধ্যমে, কি বলতো হচ্ছে গিয়ে কি মাধ্যমে হচ্ছে গিয়ে কি এক্সপ্ল্যান্ট কি বলতো হচ্ছে গিয়ে কি করতে হবে বলতো হচ্ছে স্থাপন করতে হবে। কি করতে হবে? এক্সপ্ল্যান্ট স্থাপন করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এবং অনেকে কিন্তু কলেজেও হচ্ছে অটোক্লাভ দেখছো, এই যে মাহিম মনে হয় দেখছে অটোক্লাভ, তারপর খালিদও বলতেছে জানে, রাসফি, সানজিদা, ঠিক আছে। এগার খাওয়া, হ্যাঁ এগার তো খাই তো। এই আমরা যে জেলি খাই না, জেলি কি, জেলি তো এক ধরনের এগার, ঠিক আছে, জেলি হচ্ছে এক ধরনের কি বলতো হচ্ছে গিয়ে কি এগার। বুঝতে পারছো? তো এইটা তাহলে দেখো আমরা মাধ্যমে স্থাপন করলাম। এইবার স্থাপন করার পরে দেখো তো কি হচ্ছে, স্থাপন করার পরে একটা টিস্যু থেকে অনেকগুলা কি বলতো টিস্যুর একটা গুচ্ছ তৈরি হয়েছে, তাই না? অনেকগুলো টিস্যুর গুচ্ছ তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলি ক্যালাস সৃষ্টি। কি সৃষ্টি বলতো? ক্যালাস সৃষ্টি। তাহলে 5 নাম্বার ধাপ কি হবে বলতো, ক্যালাস সৃষ্টি হবে। তারপরে ক্যালাস সৃষ্টি হওয়ার পরে দেখো চারাগুলো আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পরে যেই মোমেন্টে তাদের মূল তৈরি হবে, কি তৈরি হবে বলতো মূল তৈরি হবে, ওই সময় তাদেরকে আমরা কি করব বলতো এইখান থেকে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে আমরা টবে স্থাপন করব। কোথায় স্থাপন করব? টবে স্থাপন করব। টবে স্থাপন করার পরে আমরা এই নতুন গাছগুলোকে করব কি জানো, দিনের মধ্যে একবেলা অল্প সময়ের জন্য আমরা মাঠে নিয়ে যাব রোদ পোহাইতে, ঠিক আছে, তারপর আবার ব্যাক করে নিয়ে আসবো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা সরাসরি কেন মাঠে হচ্ছে স্থাপন করব না? দেখো ওরা তো ল্যাবে তৈরি হয়েছে না, এই জন্য ওদের শক্তি কিন্তু কম। সো তুমি যদি এইখান থেকে সরাসরি মাঠে নিয়ে যাও তখন অতিরিক্ত রোদ বৃষ্টি হাওয়াতে ওরা সাথে সাথে মারা যাবে। এই জন্য সবার আগে ওদেরকে ইউজ টু করতে হবে যে টবে নিয়ে প্রতিদিন একবার বা দুইবার আমরা কোথায় নিয়ে যাবো, মাঠে নিয়ে যাব, ওরা ইউজ টু হবে। তারপরে একটা টাইমে কি বলতো মাটিতে স্থাপন হচ্ছে কি আমরা করে দিব। তাহলে তারপরে দেখো এই যে কি মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, চারা উৎপাদন, চারাগুলো টবে স্থানান্তর, এবং লাস্টে কি বলতো প্রাকৃতিক পরিবেশে বা মাঠ পর্যায়ে কি বলতো হচ্ছে কি স্থানান্তর। তো এটা কি খুব বেশি কঠিন কোনো কিছু? দেখো তো খুব বেশি কঠিন কোনো কিছু? তোমরাই বলো আমাকে, যে আমি যে তোমাদেরকে পড়াইলাম এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা 100% আসবে পরীক্ষায়, খুব বেশি কঠিন কোনো কিছু? তোমার যদি পরীক্ষায় বলে টিস্যু কালচারের ধাপ কয়টা, হেডলাইন লিখবা,
তারপর দুই একটা কথা লিখবে যে এক্সপ্ল্যান কেমন হইতে হবে, আবাদ মাধ্যমটা কি দিয়ে তৈরি হইতে হবে, তবে নির্বীজকরণ করবা কি দিয়ে, ঠিক আছে, অটোক্লেভ যন্ত্র দিয়ে, ঠিক আছে। তো তারপরে ছবি আঁকবা, সবগুলো ছবি তোমার আঁকাও লাগবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে কোন কোন ছবিটা হচ্ছে গিয়ে কি আঁকবা। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেও দিতেছি। দেখো সবার ফার্স্টে এই যে এই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবে, একটা মাতৃ উদ্ভিদ, একটা আবাদ মাধ্যম, ক্যালার সৃষ্টি, একটু ছোট ছোট চারাগুলা, তারপরে টব, আর লাস্ট হচ্ছে এইটা। মানে এগুলো অনেক সোজা, মানে এই ছবিগুলো অনেক সোজা, ঠিক আছে। এই যে দেখো এই যে আজম, এটাই তো কঠিন না, ঠিক আছে। পিকচারটা তো আঁকতে হবে, কারণ 4 নাম্বারের জন্য আসে, 3 বা 4-এর জন্য আসে। পিকচার তুমি মোটামুটি আঁকতে পারবা, এটুকু আমার বিশ্বাস আছে। যারা ছোটবেলা থেকে এই পর্যন্ত আসছো, মানে কয়েকদিন পরে ইউনিভার্সিটিতে চলে যাবা, তাই না? 2026-এই তো, এই 26-এই তো, এই বছরই এইচএসসি দিবা, তারপরে এই বছরই কেউ মেডিকেলে ডাক্তার হয়ে যাবা, কেউ ইউনিভার্সিটিতে চলে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবা, তাই না? সো এইসব ছবি তোমরা পারবা। তাহলে খেয়াল করো জিনিসটা। তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে কিভাবে এটার অ্যান্সার হচ্ছে কি করতে হয়। হ্যাঁ, তাহলে এবার আসো আমরা একটা কুইজের আমরা একটা করি। তো দেখো তোমাদের জন্য ফার্স্ট টাইম একটা কুইজ হচ্ছে লঞ্চ করতেছি, ঠিক আছে। কর্তৃত্ব ইস্যু আঁকতে হবে না, ওটা আঁকতে হবে না। তোমরা সবাই একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। দেখো এইখানে যে কোষগুলো আছে, এটা কিন্তু একটা দুইটা না, অনেকগুলা কোষ, একটা গুচ্ছ, একটা কি বলতো, একটা গুচ্ছ হিসেবে আছে। এই গুচ্ছটাকে কি নামে ডাকা হয় দেখি? আমি জানি অনেকে একটু কনফিউজড হবে, এই জন্য হচ্ছে গিয়ে কি অপশনে রাখা। দেখো এখানে কিন্তু একটা দুইটা কোষ না, অনেকগুলো কোষের একটা গুচ্ছ তৈরি হয়েছে, গুচ্ছ তৈরি হয়েছে। ওকে, ম্যাক্সিমাম কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। আমি 1 থেকে 10 গুনবো, তারপর 1 থেকে 5 পর্যন্ত গুনবো, তারপর শেষ করে দিব। হ্যাঁ, 1 2 3 4 4.5 অ্যান্ড 5, শেষ। এর অ্যান্সার কি জানো? ক্যালাস। এই দেখো, কারণ কি দেখো তো, এই যে এখানে অনেকগুলা কোষ না, দেখো তো একটা গুচ্ছ তৈরি হয়েছে না? এই দেখো তো, আমি এই যে এর আগেই পড়েছিলাম যে গুচ্ছ তৈরি হয়েছে, দেখছো? ক্যালাস কি বলতো হচ্ছে গিয়ে কি ক্যালাস তৈরি, ঠিক আছে। সো এই যে একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপর অ্যান্সার দিবা। হ্যাঁ, লিডার বোর্ডটা দেখি। নুহা, রাসফিন, আবিহা, সানজিদা, শাহরিন, তাছাড়া লিরান, ঐশী, অর্ণব, অধরা, ফাবিহা আহমেদ, কংগ্রাচুলেশনস সবাইকে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, যারা এই লিডার বোর্ডে আসতে পারো নাই তারা, অনেকগুলো আছে আজকে, অনেকগুলো কুইজ আছে, 5টা কুইজ আছে, আর এমসিকিউ তো আছেই। এবং দেখো যে টিস্যু কালচারের গুরুত্ব দেখো, আমরা কিন্তু খুব ভালো করে জানি যে টিস্যু কালচারের মাধ্যমে হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন করা যায়, রাইট? মাতা যেরকম থাকবে নতুন উদ্ভিদ এরকম হবে। বিলুপ্তপ্রায় উদ্ভিদ, এই যে যাদের কোনো বীজ হয় না, যারা বিলুপ্ত হয়ে যায়, ওদেরকেও কি টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ করা যায়। রোগমুক্ত চারা সৃষ্টি, ওই যে মেরিস্টেম কালচার, কি কালচার বলো তো হচ্ছে গিয়ে কি? মেরিস্টেম কালচার। কি কালচার? মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার করলে আমরা কি একদম রোগমুক্ত চারা সৃষ্টি করতে পারবো। ভ্রূণ কালচারের মাধ্যমে কৃত্রিম প্রজননও করতে পারবো, বুঝতে পারছো? সংকর উদ্ভিদ তৈরি করতে পারবো, যে প্রোটোপ্লাস্টের ফিউশন, মনে আছে? প্রোটোপ্লাস্ট আমি কি বলছিলাম, ধরো এই যে কথার কথা, যে এই একটা এক্স নামক একটা উদ্ভিদের কোষ, আর এটা হচ্ছে ওয়াই নামক আর একটা উদ্ভিদের হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি কোষ, তাই না? ধরো কথার কথা, এক্স হচ্ছে গিয়ে কি আলু বা পটেটো, এক্স হচ্ছে পটেটো বা আলু, আর ওয়াই হচ্ছে গিয়ে কি কথার কথা টমেটো, কি বলতো হচ্ছে গিয়ে কি টমেটো, কি বলতো হচ্ছে টমেটো, টমেটোর কোষ। এইবার আমরা কি করব, এই দুইটার কোষকে ফার্স্টে মিক্স করব। ফার্স্টে কি করব বলতো হচ্ছে মিক্স করব, মিক্স করব। মিক্স করলে এইখানে এক্স এর বৈশিষ্ট্য আছে, ওয়াই এর বৈশিষ্ট্য আছে, তার মানে এটা পটেটোও না টমেটোও না, এটার নাম হচ্ছে পমেটো। কি বলতো হচ্ছে গিয়ে কি পমেটো, কি বলতো হচ্ছে গিয়ে কি পমেটো, বুঝতে পারছো? তারপর এইটা টিস্যু কালচার করলে কি এই গাছ থেকে যত ফসল হবে সবগুলা কি টমেটো অ্যান্ড পটেটো দুইজনের বৈশিষ্ট্য নিয়ে থাকবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি পমেটো নামে ডাকি, ঠিক আছে, এবং এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। যে এই যে প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন, এর মাধ্যমে আমরা পটেটো এবং টমেটো এই দুটার কোষকে ফার্স্টে একসাথে মিক্স করছি। মিক্স করলে সেটা হচ্ছে পমেটোর কোষ। এবার এই কোষটাকে আমরা টিস্যু কালচার করে যখন বড় করছি, যেই গাছ তৈরি হয়েছে সেই গাছ থেকে যে ফসল হয়েছে, সেই ফসলগুলা আলু এবং টমেটো দুইজনের মতো, বুঝতে পারছো? আলু না টমেটো, টমেটো না পটেটো, টমেটো, বুঝতে পারছো? এই তাহলে পমেটোর কনসেপ্টটা বুঝতে পারছো, যে পমেটোটা কিন্তু একটা প্রোটোপ্লাস্টের মিলন বা সংকর ধরনের হচ্ছে গিয়ে কি উদ্ভিদ। আমরা কি বুঝতে পারছি পমেটোর কাহিনীটা সবাই, এভরিওয়ান? এবং এই পমেটো কেউ দেখছো, কেউ দেখছো? এই পমেটো কিন্তু কিনতে পাওয়া যায়, ঠিক আছে। এই
মৌমিত্র তোমাকে পাগল বলবে না, আমি তোমাদেরকে একটা দোকানের নাম বলি। হ্যাঁ, তোমরা ইউনিমার্ট, কি বলতো হচ্ছে ইউনিমার্ট, নাম শুনছো ইউনিমার্টের? ইউনিমার্ট একটা সুপার শপ আছে, এই ইউনিমার্টে যাবা, পমেটো দেখবা, ঠিক আছে? ইউনিমার্ট হচ্ছে গিয়ে কি, ইউনিমার্ট হচ্ছে গিয়ে কি, পমেটো হচ্ছে গিয়ে কি পাওয়া যায়। আচ্ছা আবার বলবো, দেখো ধরো শঙ্কর মানে কি মিশ্রণ, তোমার কাছে পটেটো বা আলুর কিছু কোষ আছে, আবার টমেটোর বা টমেটো মানে তো টমেটো, ওরও কিছু কি আছে, কোষ আছে। তো তুমি করলে কি জানো, সবার ফার্স্টে এই আলু আর টমেটো এদের কোষের ফার্স্টে মিলন করলা, এই যে এদের কোষ যে মিক্স করছে এটাকে বলা হচ্ছে শঙ্কর। এইবার নতুন যে কোষটা তৈরি হয়েছে ওইটার টিস্যু কালচার করলা, ওইটা টিস্যু কালচার করলে কি নতুন একটা গাছ তৈরি হবে, এবং ওই গাছের ভিতরে যে ফল হবে সেই ফলের ভিতরে টমেটোও থাকবে, পটেটোর বৈশিষ্ট্যও থাকবে, এবং সেটাকে বলা হচ্ছে গিয়ে কি, টমেটো। বুঝতে পারছো? দোকানে বললে হাসবে, কিন্তু তোমরা এই যে বললাম না যে ইউনিমার্ট নামে একটা সুপার শপ আছে, এখানে যাবা, ওদের ওইখানে পাওয়া যায় টমেটো। কত টাকা কেজি নেই শুনবা? 1400 টাকা কেজি। 1400 টাকা হচ্ছে গিয়ে কি পার কেজি, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি এইটা। এছাড়া দেখো যে মেরিস্টেম কালচারের মাধ্যমে কি জীবাণুমুক্ত উদ্ভিদ তৈরি করা হয়, অল্প সময়ে অধিক চারা উৎপাদন। এই দেখো টিস্যু কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে টিস্যু কালচার করলে আমরা অল্প একটু সময়ের মধ্যে কি বলতো হচ্ছে গিয়ে কি অনেক 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 বেশি কি বলতো চারা হচ্ছে গিয়ে কি পাই, ঠিক আছে? তারপর হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, মনে আছে ওই যে পরাগধানী কালচারের মাধ্যমে। ট্রান্সজেনিক উদ্ভিদ মানে নতুন বৈশিষ্ট্য, ট্রান্সজেনিক মানে কি বলতো হচ্ছে গিয়ে কি নতুন বৈশিষ্ট্য। হ্যাঁ, নতুন বৈশিষ্ট্যের ওই যে উদ্ভিদ তৈরি করা যাচ্ছিল, ঠিক আছে? তারপরে যে ক্যালাস টিস্যু, এগুলো তো আমরা মোটামুটি হচ্ছে গিয়ে কি জানি, ঠিক আছে? এইটা ভেজিটেবল না ফ্রুট, এটা না আমি নিজেও কনফিউজড। বিথি বুঝতে পারছো? টমেটোটা ক্লিয়ার? হ্যাঁ আমি কিনছিলাম, আমি অনেক আগে কিনছিলাম, আমি আরও প্রায় 3 থেকে 4 বছর আগে কিনছিলাম, 2টা কিনছিলাম, 2 পিস কিনছিলাম, 2 পিস কত পড়ছিল, 300 না কত টাকা নিচ্ছে কি কিনেছিল। একদম বাজে টেস্ট, বুঝতে পারছো? একদম বাজে টেস্ট। মানে টমেটো ফলটা দেখতে কীরকম জানো, এই যে আলু যেরকম না, এই যে আলু যেরকম না, এরকম আলুর মতো, বুঝতে পারছো? গায়ে ছোপ ছোপ আছে। বাট তুমি যদি এটাকে মাঝখান থেকে কাটো, মাঝখান থেকে এরকম স্লাইস করে কাটো, তখন তুমি কি দেখতে পারো জানো, ভেতরে ওই যে টমেটোর যেরকম বীজ আছে না, এরকম টমেটোর বীজ, কি বলতো হচ্ছে কি টমেটোর এরকম বীজ, এরকম টমেটোর বীজ, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পুরাপুরি মানে ভেতরটা হচ্ছে পুরাপুরি লাল, ভেতরটা কি বলতো পুরাপুরি হচ্ছে গিয়ে কি আমাদের লাল কালার, বুঝতে পারছো? ভেতরটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হয়, ঠিক আছে? আর বাইরেরটা আর বাইরে দেখতে হচ্ছে গিয়ে কি ওই যে কাইন্ড অফ ওই যে তোমার হচ্ছে গিয়ে কি এই যে এরকম, ক্লিয়ার? না এখন 1400 টাকা কেজি, ঠিক আছে? ওই যে বললাম এটা দেখতে বাইরে পুরো আলুর মতো, এই যে বাইরে পুরো আলুর মতো, মাঝখান থেকে কাটলে ভেতরটা হচ্ছে এরকম টমেটোর মতো, বুঝতে পারছো? ইউনিমার্ট একটা সুপার শপ, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। এটা রান্না করে খাই, বাট আমি খাই না, আমার কাছে খুব বাজে টেস্ট লাগছিল, আমি কাঁচা খেয়ে দেখতে গেছিলাম, ঠিক আছে? না মাটির নিচে না, গাছের উপরেই হয়, গাছের উপরেই হয়, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে কি বুঝতে পারছি। হ্যাঁ ওকে, তাহলে আমাদের টিস্যু কালচারের এইটুকু শেষ। এবার দেখো টিস্যু কালচার থেকে কতগুলো বোর্ডের এমসিকিউ বলো তো। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথককৃত অংশের নাম কি বলো তো? পৃথককৃত অংশের নাম কি তোমরা বলো তো? পৃথককৃত অংশের নাম কি হতে পারে? পৃথককৃত অংশের নাম কি? সরি, নাম কি? এক্সপ্ল্যান্ট, কি বলতো হচ্ছে গিয়ে কি এক্সপ্ল্যান্ট। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিছে। টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবককে দেখো, যে কতবার আসছে, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড, সব জায়গায় আসছে এমসিকিউটা। কি? গোটেলিপ হাবারল্যান্ড, ওনাকে টিস্যু কালচারের কি বলা হয় বলতো হচ্ছে গিয়ে কি জনক বলা হয়ে থাকে। এবার আবাদ মাধ্যমকে জমাট বাঁধাতে সহায়তা করে কে দেখছো বলতো? জমাট বাঁধাতে সহায়তা করে কে আবাদ মাধ্যমকে? এই যে ভেরি গুড, সবাই অ্যান্সার কারেক্ট দিচ্ছে, কি বলতো হচ্ছে গিয়ে কি এগার। তাহলে দেখো আমরা কিন্তু সব টাইপের কোশ্চেন পারতেছি। তারপর দেখো একটা নিচেরই পড়ো যে শামীম গবেষণাকারে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে পি অংশ থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করলো। কি বলতো? হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করলেন। পি অংশটার নাম কি? হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করছে। তাহলে বলতো কোনটা? এখানে এখানে কোনটা? এখানে কোনটা? হ্যাপ্লয়েড কোনটা দিয়ে পাবা তুমি? বি দিয়ে পাবা, পরাগরেণু দিয়ে। ভেরি গুড, ভেরি গুড সবাই। তাহলে খেয়াল করছো জিনিসটা, যে আমরা কিন্তু বুঝে বুঝে পড়লে পারতেছি, এবং আমি কিন্তু বোর্ডের কোশ্চেন একটাও এখানে মিস করি না, সবগুলো বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? আর শামীমের এই টিস্যু কালচার করার জন্য কি লাগবে দেখো তো? একটা কাচের পাত্র লাগবে, হ্যাঁ, অটোক্লেভ যন্ত্র লাগবে, আবার ওই মাধ্যমে পুষ্টি দেওয়ার জন্য বা হরমোনের জন্য কি ফাইটো হরমোনও লাগবে না? তাহলে 1 2 3 কি বলতো? তিনটাই কি বলতো হচ্ছে গিয়ে কি কারেক্ট অ্যান্সার,
দেখছো তিনটাই কি বলতো হচ্ছে গিয়ে কি কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? ওকে, তারপর দেখো ওই যে নিচের কোনটা এক্সপ্ল্যান্টের সাথে সম্পর্কযুক্ত, দেখো খুব মানে বাচ্চাদের লেভেলের কোশ্চেন, বাবু কোশ্চেন, তাই না? এটা বাবু কোশ্চেন বলে এইগুলোকে আমি। কি দেখো তো দিনাজপুর বোর্ড 23-এ আসছে, তাই না? কোনটা টিস্যু কালচারের সাথে সম্পর্কযুক্ত, রাইট? ওকে, এইবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলতো হচ্ছে গিয়ে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমি বলে দিচ্ছি আমাদের আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, 100% ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি তোমাদেরকে ফার্স্ট একটু বেসিক কিছু কনসেপ্ট হচ্ছে কি বুঝাই। ধরো এই যে আমার মাথার চুল বা তোমাদের অনেকের মাথার চুল কি কালো না? কেন? কারণ আমাদের চুলের ভেতরে যে জিনটা আছে রং, সেই জিনটা কি বলতো কালো কালারটা হচ্ছে নির্দেশ করে। তার মানে কথার কথা, ধরো আমাদের শরীরে চুলের কালারের জন্য যে জিনটা আছে, এই যে জিনটা আছে, ডিএনএর নির্দিষ্ট অংশ একটা জিন যে আছে, এই জিনটা কি করতেছে বলতো হচ্ছে গিয়ে কি কালো কালার। কি কালার বলতো হচ্ছে গিয়ে কি কালো কালারের হচ্ছে গিয়ে কি রংটা নির্দেশ করতেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? লাইজু কারো যদি ক্লাস আটকায় তোমাদের নেটটা চেক করো, কারণ বাকি সবারই মোটামুটি নেটটা হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এখন ধরো আমার ছোটবেলা থেকে ইচ্ছা কি শুনবা, সেটা হচ্ছে গিয়ে কি আমার চুলগুলা ন্যাচারালি মানে কালার ছাড়া ন্যাচারালি তোমার কি হবে বলতো হচ্ছে গিয়ে কি ব্রাউন কালার হবে। কি বলতো ব্রাউন কালার হবে। এখন তাহলে আমি কি করব, ন্যাচারালি কীভাবে ব্রাউন কালার করব? ব্রাউন কালার আছে এমন একটা লোকের নাম বলো তো, ব্রাউন কালারের চুল আছে এমন একটা লোকের নাম বলো তোমরা, যে ব্রাউন কালারের চুল আছে এমন একটা লোকের নাম বলো তো দেখি তোমরা, কেউ এমনি র্যান্ডম যে কোনো একজনের নাম বলো, যে ব্রাউন কালারের চুল আছে এমন একটা লোকের নাম বলো তোমরা। ঠিক আছে, মিস্টার এক্স। আচ্ছা মিস্টার এক্স, আচ্ছা এই যে আমাদের মধ্যে আরিফা ও মেয়ে, ওরই হচ্ছে গিয়ে কি আছে। আচ্ছা মনি বললো হানিয়া আমির, আরে বাবা রে বাবা। আচ্ছা এই যে সজল বলছে ট্রাম্প, তাই না? এই যে ট্রাম্পকে সবাই আমরা হচ্ছে চিনি, তাই না? তাহলে সাপোজ কথার কাছে আরেকটা বলছে যে খালিদ বসুর বন্ধু রবি, তাহলে ধরো মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, কি বলতো মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ওনার চুলের রঙের এই যে যে জিনটা, এই যে হচ্ছে মিস্টার ট্রাম্প, কি বলতো মিস্টার ট্রাম্প, রাইট? মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তাই না? ওনার চুলের কালারের জন্য যে দায়ী জিন সেটা হচ্ছে গিয়ে কি কালার নির্দেশ করে বলতো হচ্ছে ব্রাউন কালার। কি কালার বলতো ব্রাউন কালার। তো এইবার আমি করলাম কি জানো, মিস্টার ট্রাম্পের কাছ থেকে এই যে জিনটা আছে এই জিনটা তার কাছ থেকে আমি নিয়ে আমি সরাসরি হচ্ছে গিয়ে কি আমার শরীরের চুলের কালার নিয়ন্ত্রণ করে যে জিনটা, ওইখানে হচ্ছে গিয়ে কি আমি কি করলাম বলতো হচ্ছে গিয়ে কি বসাই দিলাম। এই যে ওইখানে কি করলাম বলতো হচ্ছে গিয়ে কি বসাই দিলাম। বসাই দিলে এইবার আমার বডিতে ব্রাউন কালারের চুলের কি জিন আছে না? তাহলে আমার বডিতে এখন যে নতুন করে চুলগুলা উঠবে বা আমার পরবর্তী বংশধরে যে নতুন চুলগুলা তারা পাবে, সবাই কোন ধরনের চুল পাবে বলতে হচ্ছে ব্রাউন কালার হচ্ছে গিয়ে কি পাবে। এইভাবে আমার যে জিন, ওই জিনের ভেতরে পরিবর্তন করে বা ইঞ্জিনিয়ারিং করে নতুন বৈশিষ্ট্য নিয়ে আসা, এই পুরো ঘটনাটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো? ক্লিয়ার? অত ব্রাউন না, বাট ব্রাউন, ধরো ব্রাউন, ঠিক আছে? কথা কথা মানে ডোনাল্ড ট্রাম্পকে সবাই চিনে, তো এই জন্য আমি জাস্ট উদাহরণটা হচ্ছে কি দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারছো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? যে তোমার আমার শরীরের যে এক্সিস্টিং যে ডিএনএ বা জিনগুলো আছে সেটার একটা পরিবর্তন ঘটায় নতুন বৈশিষ্ট্য নিয়ে আসা, এই জিনিসটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো? আরে রবিউল, আমি তো জাস্ট খালি উদাহরণ দিছি। ঠিক আছে, ক্লিয়ার এটা? যে কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট জিন অন্য কোনো জীবকোষে স্থাপন করার মাধ্যমে নতুন বৈশিষ্ট্য, কি বলতো হচ্ছে নতুন বৈশিষ্ট্যের মানে ডিএনএ পরিবর্তন ঘটনাকে বা নতুন বৈশিষ্ট্য নিয়ে আসাটাকে আমরা কি বলি বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলী বলে থাকি। এবং খেয়াল করো, বিজ্ঞানী জ্যাকসন এবং সাইমন রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির সূত্রপাত করে। আচ্ছা রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি মানে কি বলতো? রিকম্বিনেট ডিএনএ মানে হচ্ছে নতুন ডিএনএ। কি বলতো হচ্ছে নতুন ডিএনএ, নতুন ডিএনএ। হ্যাঁ, এটা কি জিনিস দেখো, খেয়াল করো, আমার আগের যে ডিএনএ ওটা কালো কালারের ছিল না, এইবার আমি ব্রাউন কালারের চুলের বৈশিষ্ট্যের ডিএনএ যখন এখানে নিয়ে আসলাম, তখন এই যে নতুন এই যে ডিএনএটা হইলো, এটা কি নতুন হইলো না? নতুন একটা ডিএনএ হইলো না? এইটাকে আমরা বলি রিকম্বিনেট ডিএনএ। এটাকে আমরা কি বলি বলতো হচ্ছে রিকম্বিনেট ডিএনএ। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা নতুন যে ডিএনএটা বানাইলাম যার মধ্যে নতুন বৈশিষ্ট্য আছে, এটাকে আমরা বলি রিকম্বিনেট ডিএনএ। বুঝতে পারছো?
এবার দেখো রিকম্বিনেট ডিএনএ টেকনোলজিতে ই কলাই, অ্যাগ্রোব্যাকটেরিয়াম এই ব্যাকটেরিয়াগুলো ব্যবহৃত হয়। এখন ঠিক আছে, তোমার আচ্ছা আনিকা, তোমাকে এবার একটা কোশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ বলো তো, কেন তোমার এই রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ব্যাকটেরিয়া লাগবে বলো তো? কেন তুমি পড়তেছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কেন তোমার এই ব্যাকটেরিয়াগুলো লাগবে? যে ই কলাই ব্যাকটেরিয়াটা তোমার হচ্ছে গিয়ে কি লাগবে? কেন এই ব্যাকটেরিয়াগুলো তোমার হচ্ছে গিয়ে কি লাগবে বলো আমাকে, যে কেন এই ব্যাকটেরিয়াগুলো লাগে? ঠিক আছে, আমার তোমাদের কাছে কোশ্চেন যে কেন ব্যাকটেরিয়া প্রয়োজন? ঠিক আছে, যে কেন ব্যাকটেরিয়া লাগে, কেন ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে কি আমাদের লাগে বলো, কেন লাগবে? ঠিক আছে, আচ্ছা ঐশী সরাসরি অ্যান্সার দিছে, মাহিমা সরাসরি অ্যান্সার দিছে, ঠিক আছে, সানজিদা, মৌমিত্রা, ঠিক আছে, সবাই সরাসরি অ্যান্সার দিছে। বাট আমি একটু বেসিক থেকে তোমাদেরকে বুঝাই। তুমি তোমার শরীরের একটা জিন বা একটা ডিএনএর পরিবর্তন করবা, বাট ওইটা যতক্ষণ পর্যন্ত তোমার বডিতে আসে ততক্ষণ পর্যন্ত তুমি চেঞ্জ করতে পারবা না। বুঝতে পারছো? তুমি তোমার বডির কোনো একটা ডিএনএ বা একটা জিনের চেঞ্জ করতে চাও, বাট ওই জিনটা তোমার বডিতে থাকা অবস্থায় তুমি কি করতে পারবা না বলো তো? চেঞ্জ করতে পারবা না। তার মানে ওই জিনটাকে তোমার বডির বাইরে নিয়ে এসে চেঞ্জ করে তারপর আবার বডির ভিতরে ঢুকাই দিতে হবে। বুঝতে পারছো? তো এই জন্য আমরা করি কি জানো, আমরা একটা বাহক লাগবে। কি লাগবে বলো তো? একটা বাহক লাগবে। কি লাগবে? সরি, একটা পোষক লাগবে। একটা কি লাগবে? পোষক লাগবে। এটা কি লাগবে? পোষক। যেই পোষকে তুমি কি করবে বলো তো? তোমার জিনের পরিবর্তনটা করবা। এবং এই পোষক হিসেবে আমরা কাদেরকে ইউজ করি বলো তো? হচ্ছে গিয়ে কি? ব্যাকটেরিয়া। কেন? দেখো তাকাও, এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলার সবার নিজের একটা করে ক্রোমোজোম আছে, নিজের ক্রোমোজোম বা ডিএনএ আছে। এছাড়া এই প্রত্যেকটাই যে ইকোলাই টাইপের ব্যাকটেরিয়াতে নিজের ক্রোমোজোমের বাইরে, নিজের ক্রোমোজোমের এই যে বাহিরে, নিজের ক্রোমোজোম থেকে বাহিরে একটা সুন্দর বৃত্তাকার, কি বলতো হচ্ছে একটা বৃত্তাকার একটা কি আছে বলতো হচ্ছে কি একটা ডিএনএ হচ্ছে গিয়ে কি আছে। এবং এই ডিএনএটা, এটার নাম হচ্ছে প্লাজমিড। কি বলতো হচ্ছে? প্লাজমিড। আমরা যারা ডাক্তার হয়ে গেছি, আমরা তারা প্লাজমিড কি নামে ডাকি শুনবা? ফ্রি ডিএনএ। কি ডিএনএ বলতো হচ্ছে? ফ্রি ডিএনএ নামে ডাকি। কি বলতো হচ্ছে? ফ্রি ডিএনএ। কেন বলতে পারবা? কারণ এই ডিএনএর মধ্যে কোনো কি নাই বলতো? কোনো বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি নাই। সো তুমি চাইলে কি করতে পারো জানো? তুমি চাইলে ওই যে যেই বৈশিষ্ট্যগুলোর তুমি পরিবর্তন করবা, ইচ্ছা মতো তুমি ওই বৈশিষ্ট্যগুলোকে এর মধ্যে ঢুকাইতে পারো। ঢুকানোর পরে ওই বৈশিষ্ট্য সম্পন্ন একটা কি তৈরি করতে পারো? প্লাজমিড তৈরি করতে পারো। এরপরে এই প্লাজমিডটাকে কপি করে 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 সবগুলা দিয়ে একটা ইনজেকশন বানায় তুমি তোমার বডির মধ্যে পুশ করলে বৈশিষ্ট্যগুলো তোমার বডির মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছো? এবং এই কারণে প্লাজমিডকে বলা হয় হচ্ছে বাহক। কি বলতো? বাহক। কারণ ও কি করে? নতুন বৈশিষ্ট্যটা বহন করে। আর এই পুরো জিনিসটাকে পুষ্টি দেয় হচ্ছে কি ব্যাকটেরিয়াটা। বুঝতে পারছো? তাহলে আমি আবারও সিম্পলি বুঝাচ্ছি যে একটা মানে কি বলে এটাকে, যে বৈশিষ্ট্য বা জিন আমাদের বডিতে থাকা অবস্থায় আমরা পরিবর্তন করতে পারি না। সো এই জন্য আমাদের বডির বাইরে ব্যাকটেরিয়ার ভিতরে যে একটা ফ্রি ডিএনএ থাকে, সেইখানে ওই জিনগুলা দিয়ে ওইখানে পরিবর্তন ঘটায়। এইটার কোটি কোটি কপি করে ইনজেকশন বানায় আমাদের বডির মধ্যে পুশ করলে ওই বাহকগুলা বা এই প্লাজমিডগুলো আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে চলে যায়, যে আমাদের জিনের কি করে বলতো? পরিবর্তনটা হচ্ছে গিয়ে কি করে। বুঝতে পারছো? তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এই ব্যাকটেরিয়াটা একটা পোষকের মতো কাজ করে, আর ব্যাকটেরিয়াটার ভিতরে যে প্লাজমিড থাকে সেটা হচ্ছে গিয়ে কি বাহকের মতো কাজ করে। দেখো তো এইটুকু জিনিস আমরা সবাই বুঝতে পারছি কিনা, যে কেন আমাদের এই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে কি আমাদের লাগতেছে। দেখো তো এইটুকু জিনিস আমরা সবাই বুঝতে পারছি কিনা। ঠিক আছে, বিথি বুঝতে পারছে, সানজিদা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, লাইজুস, ঠিক আছে। আচ্ছা আলিবা, আবার রিক্যাপ করব। কোনো একটা জিন আমাদের বডিতে থাকা অবস্থায় আমরা এটার পরিবর্তন করতে পারি না, ওটার পরিবর্তন বডির বাইরে করতে হবে। আর বডির বাইরে করার জন্য আমাদের ব্যাকটেরিয়া লাগে। কেন? ব্যাকটেরিয়ার বডির ভেতরে একটা ফ্রি ডিএনএ আছে যেটার নাম হচ্ছে প্লাজমিড। ওইখানে আমরা নতুন বৈশিষ্ট্যগুলো দিয়ে পরিবর্তন করে এটার চাইলে ইজিলি অনেকগুলো কি করতে পারি? কপি করতে পারি। কপি করে তারপর ইনজেকশন বানায় বডির মধ্যে পুশ করে দিলে তখন আস্তে আস্তে বডির ভিতরে কি বলতো? আস্তে আস্তে নতুন জিনের চেঞ্জটা চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি। তো দেখো
তাহলে সবার ফার্স্টে আমাদের খেয়াল করো এই প্লাজমিড নিয়ে একটু পড়তে হবে, ঠিক আছে? যে প্লাজমিডটা আবিষ্কার করে কে, দেখো খেয়াল করো, বিজ্ঞানী ল্যাডারবার্গ, উনি হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে সর্বপ্রথম প্লাজমিড দেখতে পারে, এবং এটা ব্যাকটেরিয়া এবং ইস্ট এইসব জায়গায় হচ্ছে কি থাকে। এবং খেয়াল করো এই প্লাজমিডের বৈশিষ্ট্য, বুঝছো? এটা হচ্ছে গিয়ে কি তোমরা 100% হচ্ছে গিয়ে কি রিডিং মানে পড়বা, কারণ এটা থেকে প্রচুর পরিমাণে কি আসে বলতো, এমসিকিউ হচ্ছে গিয়ে কি আসে। এবং খ নাম্বার, কি নাম্বার বলতো আমাদের সৃজনশীল, ওই যে খ নাম্বার আছে না, অনুধাবনের জন্য আসে, যে প্লাজমিডের আকারটা কিন্তু বৃত্তাকার, সর্পিল আকার না, বৃত্তাকার, দ্বিসূত্রক ডিএনএ, এর ভর কত, দেখো প্লাজমিডে কিন্তু অল্প সংখ্যক জিন হচ্ছে ধারণ করা যায়। তারপর রেস্ট্রিকশন এনজাইম, কি বলতো, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট জায়গা কি বলতো কেটে ফেলা হচ্ছে গিয়ে কি যায়। কনজুগেশনের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া যায়, ঠিক আছে? তারপর প্লাজমিডের মধ্যে কিছু বিশেষ রাসায়নিক পদার্থ থাকে, যেমন কোলিসিন, ভিব্রিওসিন এইগুলা। এবং প্লাজমিড স্বাধীনভাবে কি করতে পারে বলতো, অনুলিপন করতে পারে। মানে কি জানো, এই ব্যাকটেরিয়ার ভেতরে যে প্লাজমিড আছে, এই একটা প্লাজমিড চাইলে অসংখ্য নতুন প্লাজমিড তৈরি করতে পারবে একা একাই, কারোর কোনো কি লাগবে না, সহায়তা লাগবে না। বুঝতে পারছো? এইগুলাই। এবং দেখো খেয়াল করো প্লাজমিডের প্রকারভেদ, প্লাজমিড হচ্ছে 3 প্রকার। কি প্রকার বলতো, হচ্ছে কি 3 প্রকার, হ্যাঁ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি দেখো তো, এফ এবং এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড, এবং কি প্লাজমিড দেখো তো, কোল প্লাজমিড, ঠিক আছে? এগুলো নোট লাগবে না, নোট যেটা লাগবে আমি বলে দিব নোট। প্লাজমিড হচ্ছে কি 3 প্রকার, কি কি, এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড এবং কোল প্লাজমিড। এই এফ মানে কি জানো, এফ মানে হচ্ছে ফার্টিলিটি। কি বলতো, হচ্ছে গিয়ে কি ফার্টিলিটি। ফার্টিলিটির বাংলা কি, ফার্টিলিটির বাংলা হচ্ছে জনন। কি বলতো, জনন। তার মানে যেই প্লাজমিডটা ব্যাকটেরিয়ার জনন এটাতে হেল্প করে, সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি ওই যে এফ বা এফ প্রাইম প্লাজমিড। আর মানে কি জানো, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। কি বলতো, আর মানে কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স শব্দের বাংলা অর্থ কি, প্রতিরোধী। কি বলতো, প্রতিরোধী। শুনছো না, ওই যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেছে বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে? শুনছো না এই জিনিসগুলো, যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, কেন? কারণ ওই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কোন প্লাজমিড আছে বলতো, আর প্লাজমিড আছে। কি প্লাজমিড আছে? আর প্লাজমিড আছে। এরপরে আরেকটা প্লাজমিড আছে কোল প্লাজমিড। এই কোল প্লাজমিড করে কি, কোল প্লাজমিড কোলিসিন, কি বলতো, কোলিসিন নামক রাসায়নিক, কি বলতো, হচ্ছে গিয়ে কি কোলিসিন নামক রাসায়নিক ক্ষরণ করে। কোলিসিন নামক রাসায়নিক ক্ষরণ করে। কোলিসিন নামক কি ক্ষরণ করে বলতো, রাসায়নিক ক্ষরণ করে। এবং এই কোলিসিনটা করে কি জানো, এটা হচ্ছে ভিব্রিও কলেরা, বিগত কলেরাকে ধ্বংস করে। কি বলতো, কলেরা জীবাণুকে ধ্বংস করে। বুঝতে পারছো? সো দেখো, এই যে কলেরার জীবাণু ধ্বংস করার জন্য তাহলে আমাদের একটা ব্যাকটেরিয়া লাগবে, এবং সেই ব্যাকটেরিয়ার মধ্যে কোন প্লাজমিড থাকে বলতো, কোল প্লাজমিড হচ্ছে গিয়ে কি থাকবে, ঠিক আছে? খুবই সিম্পল একটা হচ্ছে গিয়ে কি জিনিস, ঠিক আছে? আমরা আই গেস বুঝতে পারছি সবাই। এইবার খেয়াল করো আমাদের, দেখো একটা, সেটা হচ্ছে গিয়ে কি 2 নাম্বার একটা কুইজ, সবাই একটু ঠান্ডা মাথায় এটা একটু অ্যান্সার করার ট্রাই করো তো। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বাহকের বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য বলতো, হচ্ছে গিয়ে কি বাহকের বৈশিষ্ট্য। হ্যাঁ, বাহক মানে কি, বাহক মানে কিন্তু প্লাজমিড, বাহক মানে কিন্তু কি বলতো, প্লাজমিড। দেখো তো কোন কোন বৈশিষ্ট্য মিলে যায়। একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করার ট্রাই করো। হ্যাঁ, ওকে, ম্যাক্সিমাম কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে কি করছে, ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত গুনবো, শেষ করে দিব। 1 2 3 4 4.5 and 5, শেষ। খেয়াল করো আমাদের হচ্ছে গিয়ে কি, এই যে তোমার প্লাজমিডটা, ওর আকার গোলাকার, ঠিক আছে, দ্বিসূত্রক, অ্যান্ড ও কিন্তু স্বাধীনভাবে প্রজননক্ষম। কেন জানো, দেখো খেয়াল করো, আমি বলছিলাম যে দেখো একটা লাস্টের লাইন আছে যে ও স্বাধীনভাবে অনুলিপিত হইতে পারে। অনুলিপন মানেই নতুন তৈরি করা, অনুলিপন মানে কি নতুনভাবে তৈরি করা, মানে নতুনভাবে প্রজনন করা। তার মানে এটা কিন্তু 1 2 3 তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো রাজশাহী বোর্ডের 25-এর কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। সো অ্যান্সার কি বলতো, ডি। দেখি কারা কারা কারেক্ট অ্যান্সার দিছে। সানজিদা, জেবা, নাবিহা, মিম, বুশরা, তারপর সালমা, ফাতেমা, তাসনিম, মেঘা, ঠিক আছে, রবিউল, কংগ্রাচুলেশনস, ঠিক আছে। বাকিরা কিন্তু এর পরে লিডারবোর্ডে অবশ্যই আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মেডিকেলে সবাই ডাক্তার আমরা, ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এবার দেখো বিগত বছরে এখান থেকে যে প্রশ্ন আসে, দেখো
উদ্দীপকে বি এবং দেখো উদ্দীপকে বি এর ডি এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? ডি মানে কি প্লাজমিড না? দেখো তো অধিক সংখ্যক জিন ধারণ করে না, অনুলিপনে অক্ষম না, নিউক্লিয়াসে অবস্থান করে না, ভেক্টর বা বাহক হিসাবে ইউজ করে, তাই না? ভেক্টর মানেই কি বলতো? ভেক্টর মানেই হচ্ছে গিয়ে কি বাহক, রাইট? এটা কিন্তু অপশন ডি। বুঝতে পারছো? তারপর দেখো যে প্লাজমিড থেকে দেখছো কতগুলো প্রশ্ন আসছে। উদ্দীপকের প্রযুক্তির নিচের কোনটা তৈরিতে ব্যবহৃত হয়? দেখো তো এই যে কোনটা, এটা কি ট্রান্সজেনিক। কি বলতো? ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক মানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং এইটাতে ব্যবহৃত হয়। এইবার দেখো রিকম্বিনেট ডিএনএ, তাই না? রিকম্বিনেট ডিএনএ, শুনো এই জিনিসটা তোমরা একটু ঠান্ডা করে মাথায় একটু বোঝার চেষ্টা করো, কারণ এইটা বুঝতে পারলে আমাদের পড়া অনেক বেশি কি বলতো ইজি হয়ে যাবে। খেয়াল করো রিকম্বিনেট ডিএনএ এটা মানে কি? ধরো এই যে হচ্ছে গিয়ে কি আমার একটা ব্যাকটেরিয়া, এই যে হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এইটা ছিল তার নিজের ক্রোমোজোম, আর এইটা কি ছিল তার প্লাজমিড। তো আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করি আমরা কি বললাম, আমরা কীভাবে করি? সবার ফার্স্টে এই প্লাজমিডটাকে বের করে নিয়ে আসি। প্লাজমিডটাকে বের করে আনার পরে এই প্লাজমিডের ভিতরে আমি যে ওই যে ব্রাউন কালারের চুল চাই সেই চুলের বৈশিষ্ট্য কি বলতো এর মধ্যে দিয়ে দিই, দিয়ে দিলাম না? দিয়ে দেওয়ার পরে এই প্লাজমিডের ভেতরে এখন কি বলতো নতুন বৈশিষ্ট্য চলে আসছে না? তাহলে এটার নাম কিন্তু রিকম্বিনেট ডিএনএ। এটার নামই কিন্তু কি বলতো রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা বুঝতে পারছি, রিকম্বিনেন্ট ডিএনএটা কি বুঝতে পারছি? আগেরটা আবার কি, যে এটাই তো এই যে ট্রান্সজেনিক, ট্রান্সজেনিকের নামই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ট্রান্সজেনিকের নামই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের যখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করি তখন ব্যাকটেরিয়ার বডি থেকে আমরা কি বের করি বলতো? প্লাজমিডটা বের করি। সেই প্লাজমিডের ভিতরেই তো কি আমি আমার কাঙ্ক্ষিত জিনটা ঢুকাই, ওই যে কি ব্রাউন কালারের চুল ঢুকাইলে তখন এই প্লাজমিডটা এটার নাম কি হয়ে যায় বলতো? রিকম্বিনেন্ট ডিএনএ। এটার নাম কি বলতো? রিকম্বিনেন্ট ডিএনএ। বুঝতে পারছো? ক্লিয়ার? সংকর তো না রে ভাইয়া, সংকর না, কারণ কি সংকর তো আমরা টিস্যু কালচারের সাথে পাই, ঠিক আছে? ট্রান্সজেনিক মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এক্স্যাক্টলি আমাদের এক্স্যাক্ট শব্দটা জানতে হবে, ঠিক আছে? এক্স্যাক্ট শব্দ হচ্ছে গিয়ে কি ট্রান্সজেনিক। তো রিকম্বিনেন্ট হচ্ছে গিয়ে কি ডিএনএ, ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ করার পরে এটাকে কি করতে হবে বলতো? পুনরায় আবার এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাইতে হবে, যাতে এই রিকম্বিনেন্ট ডিএনএ থেকে কি কোটি কোটি কপি তৈরি হইতে পারে। তো এই রিকম্বিনেন্ট ডিএনএটা এই ব্যাকটেরিয়ার মধ্যে যখন আবার আমি পুনরায় প্রবেশ করাইতে যাব তখন এইটা প্রবেশ করানোর অনেকগুলা পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে? এক নম্বর পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ বা ভৌতিক বা ফিজিক্যাল প্রক্রিয়া। এখানে কি কি আছে? ইলেকট্রোপোরেশন মানে কি কারেন্ট দিয়ে, মাইক্রো ইনজেকশন ছোট ইনজেকশন দিয়ে প্রবেশ করানো যায়, আবার গানশট একটা বিশেষ ধরনের বন্দুক আছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে, ওইটার মাধ্যমে প্রবেশ করানো যায়। অথবা কিছু কেমিক্যাল বা রাসায়নিক পদ্ধতি আছে, যেমন কি ক্যালসিয়াম ক্লোরাইড এবং লাইপোজোম। ক্যালসিয়াম ক্লোরাইড এবং লাইপোজোম দিলে এই রিকম্বিনেন্ট ডিএনএটা পুনরায় আবার ওই ব্যাকটেরিয়ার মধ্যে চলে যায়। অথবা কিছু ভেক্টরের মাধ্যমে, যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম বা টোবাকো মোজাইক ভাইরাস, এগুলোর মাধ্যমে কি করা যায় বলতো? হচ্ছে গিয়ে কি প্রবেশ করানো যায়। বুঝতে পারছো? যে একবার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পরে পুনরায় ওই ডিএনএটাকে ওই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানোর তিনটা পদ্ধতি হচ্ছে গিয়ে কি আছে। ক্লিয়ার? এইটা একটা বিশেষ তথ্য আছে কি দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে কি দেখো, এখান থেকে পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল যে প্লাজমিড গ্রহণ করলে ওই ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে। কি বলতো? হচ্ছে গিয়ে কি ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে। জিনিসটা কি? এই যে এই রিকম্বিনেন্ট ডিএনএটা যখন এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেল, ধরো এই যে ব্যাকটেরিয়ার মধ্যে কি করে গেল বলতো? হচ্ছে গিয়ে কি প্রবেশ করে গেল, প্রবেশ কি বলতো? হচ্ছে গিয়ে কি করে গেল, ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেল, তখন এই ব্যাকটেরিয়াটার নাম কি হবে বলতো? ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। কি বলতো? ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? আর ব্যাকটেরিয়াতে বাইরের এই ডিএনএ প্রবেশ করার নিয়মটাকে আমরা কি বলি বলতো? ট্রান্সফরমেশন। কি বলি বলতো? হচ্ছে ট্রান্সফরমেশন। ক্লিয়ার? না, ওদের তো জিনগুলো আগে থেকেই আছে ভাইয়া। যাদের ধরো জন্মগত ব্রাউন চুল, তার মানে কি ওর জিনটা জন্ম থেকেই হচ্ছে কি আছে। তাহলে জিনিসটাকে আমরা বুঝতে পারছি। দেখো তো এই কয়টা সংজ্ঞা কি আমরা বুঝতে পারছি যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পরে ব্যাকটেরিয়ার বডিতে পুনরায় প্রবেশ করানোর তিনটা পদ্ধতি আছে,
আর একবার প্রবেশ করলে তখন ওই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে গিয়ে কি ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, আর এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। দেখো তো আমরা এইটুকু বুঝতে পারছি কিনা সবাই? ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে সবাই হচ্ছে কি আমরা ক্লিয়ার, রাইট? এইবার দেখো রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির ধাপ কি বলতো? ধাপ শুনো, আর কিছু পরীক্ষায় আসুক আর না আসুক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ধাপ থেকে তোমার পরীক্ষায় কি আসবে বলতো? হচ্ছে গিয়ে কি প্রশ্ন আসবে। একদম তুমি চোখ বন্ধ করে শিওর থাকো যে এখান থেকে কি আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। তো রিকম্বিনেট ডিএনএতে আমি কি চাই যে আমার মাথার যে চুল আছে সেই চুলগুলো ব্রাউন হয়ে যাক, এবং সেই ব্রাউন চুলের কালারের জিনটা কার কাছে আছে? ট্রাম্পের কাছে আছে। তাহলে সবার ফার্স্টে ট্রাম্পের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত জিনটাকে কি নিতে হবে। তাহলে 1 নাম্বার ধাপ কি বলতো? হচ্ছে গিয়ে কি সেই আমাদের কাঙ্ক্ষিত জিন, ঠিক আছে, শনাক্ত করা বা কাঙ্ক্ষিত জিন সিলেক্ট করা। বুঝতে পারছো? এই যে ডোনাল্ড ট্রাম্পের বডির ভেতরে যে জিন আছে, এইটুকু জিন কি বলতো? হচ্ছে এইটুকু জিনই ধরো সেই কি করে বলতো? হচ্ছে ব্রাউন কালারের হচ্ছে গিয়ে কি চুলের রং নির্দেশ করে, এবং সেটাকে ধরো আমি এই যে এইভাবে করে প্রকাশ করলাম, এই যে এইটুকু হচ্ছে সেই জিনটা। বুঝতে পারছো? 2 নাম্বার কি করতে হবে বলতো? আমার ওই যে এই জিনটার পরিবর্তন করার জন্য একটা ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে প্লাজমিড, এগুলো লাগবে না? তাহলে 2 নাম্বার ধাপটা কি বলতো? হচ্ছে গিয়ে কি ওই যে পোষক, কি বলতো? হচ্ছে গিয়ে কি পোষক এবং বাহক, কি বলতো? এবং কি বাহক কি করা লাগবে বলতো? হচ্ছে গিয়ে কি নির্বাচন করা লাগবে, তাই না? পোষক এবং বাহক কি করা লাগবে বলতো? হচ্ছে নির্বাচন করা লাগবে। কারা? ওই যে কথার কথা, হ্যাঁ, এই যে রাইট করলাম নির্বাচন। এইবার 3 নাম্বার স্টেপে আমি কি করব? তোমরাই বলো তো 3 নাম্বার স্টেপে আমি কি করব? আমি এই প্লাজমিড যে আছে, এই যে প্লাজমিডটা যে আছে, এই যে প্লাজমিডটা যে আছে, এই প্লাজমিডের একটা নির্দিষ্ট অংশ কি কেটে ফেলবো। একটা নির্দিষ্ট অংশ, ধরো কথার কথা এইটুকু অংশ কি, এইটুকু অংশ আমি কি বলতো কেটে ফেলবো। কেটে ফেলে এই জায়গায় আমার কাঙ্ক্ষিত জিনটাকে কি, যেটা ডোনাল্ড ট্রাম্পের বডি থেকে নিছি, ওইটা এখানে লাগাই দিব, তাই না? তাহলে 3 নাম্বার আমার স্টেপটার নাম কি বলতো? ঠিক আছে, যে প্লাজমিড কি বলতো? হচ্ছে গিয়ে কি প্লাজমিড, ঠিক আছে, এর নির্দিষ্ট অংশ কর্তন, কর্তন মানে কি কাটা, এবং এই কাটার জন্য আমরা একটা এনজাইম ইউজ করি। সেই এনজাইমের নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। কি এনজাইম বলতো? হচ্ছে গিয়ে কি রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে, একটা এনজাইম। এটার আরও নাম আছে, রেস্ট্রিকশন এনজাইম আছে, বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, কি বলতো? হচ্ছে এন্ডোনিউক্লিয়াস আছে, বা আণবিক ছুরিকা, বা মলিকুলার নাইফ, এই সব কিছু হচ্ছে নাম হচ্ছে গিয়ে কি আছে। তাহলে এই যে দেখো আমি কিন্তু এই যে কেটে ফেললাম, দেখো এই যে দেখছো সুন্দর করে কেটে ফেলছি, দেখছো প্লাজমিডের নির্দিষ্ট অংশ কেটে ফেলছি। এবার বলো 4 নাম্বার ধাপ কি হবে? তোমরা নিজেরাই বলো, তোমরা নিজেরাই বলো 4 নাম্বার ধাপ কি হবে? এই জিনিসটাকে আমার কি বলতো? হচ্ছে কি এখানে কি করতে হবে? যুক্ত করতে হবে না? তাহলে 4 নাম্বার ধাপটা কি বলতো? হচ্ছে গিয়ে কি 4 নাম্বার ধাপ কি বলতো? হচ্ছে গিয়ে কি ওই যে আমাদের কাঙ্ক্ষিত যে ডিএনএ আছে, সেই কাঙ্ক্ষিত ডিএনএকে কি বলতো? হচ্ছে গিয়ে কি প্লাজমিডে, কি বলতো? হচ্ছে গিয়ে কি প্লাজমিডে স্থানান্তর, এবং এই স্থানান্তর করে এটাকে লাগানোর জন্য একটা এনজাইম আছে, সেটার নাম হচ্ছে লাইগেজ। আমি মনে রাখতাম যে লাগানোর জন্য লতে লাইগেজ, ঠিক আছে, লতে লাগানো, লতে হচ্ছে গিয়ে কি লাইগেজ। তাহলে আমরা একটা লাগানোর জন্য কোন এনজাইম ইউজ করবো বলতো? হচ্ছে গিয়ে কি লাইগেজ এনজাইম, কি বলতো? হচ্ছে গিয়ে কি লাইগেজ এনজাইম, তাই না? এই দেখো তাহলে কি হইলো বলতো? আমরা এই যে লাগাই দিলাম, ঠিক আছে, এবং কোন এনজাইম হয়ে গেল বলতো? কোন এনজাইমের মাধ্যমে? লাইগেজ এনজাইমের মাধ্যমে। কোন এনজাইমের মাধ্যমে? লাইগেজ এনজাইমের মাধ্যমে, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে 4টা ধাপ যে আমি লিখছি, এইখানে কারোর কোনো সমস্যা আছে? আমাকে একটু জাস্ট খালি কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাই আমি বুঝতে পারি নাই, বা বুঝতে পারলে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, যে আপনি যে এই 4টা স্টেপ লিখছেন আমরা বুঝতে পারছি।
নোয়া বলছে ক্লিয়ার, ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট, বাট মেডিকেলে গেলে তুমি অল্প একটু পাবা, অল্প একটু অংশ পাবা, মানে যতটুকু তোমার দরকার। মেডিকেলে আমাদের বিভিন্ন ওষুধ তৈরিতে এটা লাগে, বুঝতে পারছো? সো অল্প একটু পাবা, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ক্লিয়ার, ভেরি গুড। তো দেখো, ওই দেখো দেখাচ্ছিল ওই যে লাইগেজ, দেখো এই যে খেয়াল করো, ফার্স্ট হচ্ছে গিয়ে কি কাটতেছিল, এই যে এখানে হচ্ছে গিয়ে কি রেস্ট্রিকশন এনজাইম, দেখো 3 নাম্বার স্টেপে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ফেলতেছিল, আর 4 নাম্বার স্টেপে কি দেখো তো ওই যে লাইগেজ এনজাইম দিয়ে লাগাচ্ছে, ঠিক আছে। এইবার 5 নাম্বার স্টেপটা কি হবে দেখো, খেয়াল করো। আমার এই যে ধরো যে ব্যাকটেরিয়াটা ছিল, এই যে আমার যে ব্যাকটেরিয়াটা হচ্ছে ছিল, আর এই যে ধরো কথার কথা আমার হচ্ছে গিয়ে কি, এই যে কি আমার সেই কি রিকম্বিনেট ডিএনএ না, তাই না? দেখো তো এই যে এইটাকে আমার সেই রিকম্বিনেট ডিএনএ, তাই না? রিকম্বিনেট ডিএনএ। এই রিকম্বিনেট ডিএনএটাকে কি বলতো, এবার এই যে কি ওই ব্যাকটেরিয়ার মধ্যে কি পুনরায় কি স্থানান্তর করতে হবে না, তাই না? এই যে পুনরায় কি বলতো স্থানান্তর করতে হবে। পুনরায় স্থানান্তর করলে দেখো তো ছবিটা কীরকম হবে, দেখো তো এই যে, দেখো তো এইরকম একটা ছবি কি আমরা পেয়ে যাব না? দেখো তো এরকম একটা ছবি আমরা পেয়ে যাব না? এই যে এই ব্যাকটেরিয়াটার নাম কি বলতো এখন, ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া বলতো, এটার নাম কি বলতো হচ্ছে কি ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, বুঝতে পারছো? তাহলে খেয়াল করে যে 5 নম্বর যে উপযুক্ত পোষকে এটা স্থানান্তর করতে হবে, বুঝতে পারছো? এরপরে কি জানো, এরপরে 6 নাম্বার ধাপ কি আছে? 6 নাম্বার ধাপ হচ্ছে তোমাকে এটা মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন মানে কি, তোমাকে দেখতে হবে যে এটা ঠিকভাবে বসছে কিনা, বা এটার মানে সঠিক আছে কিনা, বা এটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এরকম 6 নাম্বার ধাপে তোমার কি করতে বলা হচ্ছে কি মূল্যায়ন, কি বলা হচ্ছে মূল্যায়ন বা অবজারভেশন করতে হবে। এবং 7 নাম্বার ধাপে কি হবে জানো, এই একটা ব্যাকটেরিয়া থেকে কোটি কোটি নতুন হচ্ছে কি ব্যাকটেরিয়া তৈরি হবে। কি হবে বলতো হচ্ছে কি কোটি কোটি নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে, এরকম কোটি 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 এরকম অসংখ্য নতুন নতুন কি বলতো ব্যাকটেরিয়া তৈরি হবে। এবং ওই ব্যাকটেরিয়াগুলোর ভিতরে কি বলতো হচ্ছে গিয়ে কি, ওই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কি থাকবে বলতো হচ্ছে গিয়ে কি, এই যে আমার ওই রিকম্বিনেট ডিএনএটা হচ্ছে গিয়ে কি থাকবে, ঠিক আছে। রিকম্বিনেট ডিএনএটা হচ্ছে গিয়ে কি থাকবে। এবং এইবার এইগুলা দিয়ে কি করতে হবে বলতো, একটা ইনজেকশন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে বলতো, একটা ইনজেকশন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, একটা ইনজেকশন। এই যে ছোট একটা কি বলতো হচ্ছে গিয়ে কি ইনজেকশন তৈরি করতে হবে। পরে ওই ইনজেকশনটা আমার বডিতে, এই যে এগুলো সবগুলা এর মধ্যে দিয়ে একটা ইনজেকশন তৈরি করতে হবে। পরে ওই ইনজেকশনটা আমার শরীরে দিলে আস্তে আস্তে আমার জিনগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। 3 নাম্বারটা তো অনেক সিম্পল। 3 নাম্বারটা কি বলছিলাম যে প্লাজমিডের নির্দিষ্ট একটা জায়গা রেস্ট্রিকশন নামক একটা এনজাইম দিয়ে কেটে ফেলতে হবে, যাতে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা ওইখানে বসাইতে পারি, ঠিক আছে। তাহলে আমি আবার জাস্ট 1 মিনিট রিক্যাপ করতেছি। আমাদের পুরো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই ধাপগুলা কি করতে হবে, সবার ফার্স্টে আমি যে ডিএনএটা পরিবর্তন করতে চাই, বা যেই ডিএনএটা আমি আমার বডির মধ্যে নিতে চাই, ওই কাঙ্ক্ষিত ডিএনএটাকে নির্বাচন করতে হবে, বা জিনটাকে নির্বাচিত করতে হবে। এরপরে যে ব্যাকটেরিয়ার মধ্যে জিনিসটা করব, ওই ব্যাকটেরিয়াটা নির্বাচন করতে হবে। 3 নাম্বারে ওই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা আলাদা করে সেই প্লাজমিড একটা নির্দিষ্ট জায়গা কেটে ফেলতে হবে। কেন? যাতে আমি যেই জিনটা চাই সেটা ওখানে বসানো যায়। 4 নাম্বারে ওই জিনটা বসাই দিয়ে ওইটাকে আটকাই দিতে হবে একটা এনজাইমের মাধ্যমে, সেটার নাম কি বলতো, লাইগেজ। 5 নাম্বারে ওই রিকম্বিনেট ডিএনএটা, যে নতুন ডিএনএটা আমি তৈরি করছি, যেখানে ব্রাউন কালারের চুলের বৈশিষ্ট্য আছে, এটা পুনরায় ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাইতে হবে, এবং তখন ব্যাকটেরিয়াটার নাম কি হবে, ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। 6 নাম্বার এটাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। এবং 7 নাম্বারে যখন আমি দেখবো যে ঠিক আছে ওইখান থেকে কোটি কোটি কপি তৈরি হয়েছে, তারপর ওইটা দিয়ে একটা ইনজেকশন তৈরি করে আমার বডির মধ্যে পুশ করলেই ব্রাউন কালারের রঙের যে চুলের যে বৈশিষ্ট্য, ওইটা আমার বডির মধ্যে আস্তে আস্তে চলে আসবে। শেষ, দেখো শেষ। তাহলে এটা কি খুব বেশি কঠিন কোনো কিছু? দেখো খুব বেশি কঠিন কোনো কিছু কিন্তু হচ্ছে কি না। এবং এইটাই কিন্তু কি আসবে বলতো, পরীক্ষায় চলে আসবে, বুঝতে পারছো? তাহলে আমরা কি আসলে পারবো, এটা লিখতে কি পারবো আমরা, বলো তো আমরা কি পারবো? ঠিক আছে, শুনো, এই যে ব্যাকটেরিয়া নিজের জিনিসপত্র চলে আসবে, কিন্তু ব্যাকটেরিয়া, যে ইকোলাই ব্যাকটেরিয়া, এটা তো ভালো, এটা তো আমাদের বডিতে আগে থেকেই আছে। তুমি কি জানো যে তোমার পেটের ভিতরে তোমার যে বৃহদান্ত্র আছে সেখানে কোটি কোটি ইকোলাই ব্যাকটেরিয়া আগে থেকেই আছে, এরা তোমার বডির কোনো ক্ষতি করে না, ঠিক আছে। তো এটা তো ইজি, দেখো আমি কি বললাম যে এগুলো অনেক ইজি।
তো দেখো খেয়াল করো ওই যে বহিঃপ্রকাশ মূল্যায়ন দেখছো, যে তারপর দেখো ওই যে নতুন করে প্রবেশ করাইতে হবে। এবার দেখো সবাই একটু এই কুইজ 3টার একটু অ্যান্সার করো তো, দেখি তো পারবা কিনা সবাই। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কুইজ। সেটা হচ্ছে গিয়ে কি, উদ্দীপকের এক্সকে কাটতে ওয়াইয়ের স্থলে কোনটা ব্যবহৃত হবে? নর্মালি ওয়াইতে একটা কি বলতো হচ্ছে একটা কাঁচি, বাট ওই যে জিন কাটতে যেই কাঁচি ইউজ করা হয় সেটার নাম কি? জিন কাটতে যেই কাঁচি ইউজ করা হয় সেটার নাম কি? এটা কিন্তু পারা উচিত, এটা সবারই পারা উচিত। কাটতে 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 কোনটা ইউজ হয়? কাটতে কোনটা ইউজ হয়? ম্যাক্সিমাম কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। ঠিক আছে, ওকে, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এটার অ্যান্সার কি? এন্ডো নিউক্লিয়াস। দেখো আমি বলে দিছিলাম যে এই যে আমাদের রেস্ট্রিকশন এনজাইম, এটার নাম কি বলতো? এন্ডো নিউক্লিয়াস। ঠিক আছে, বা এন্ডো নিউক্লিয়ান, তুমি যেটাই বলো। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কিন্তু এইটা। লাইগেজ তো লাগানোর জন্য ইউজ হয়। ঠিক আছে, দেখছো একটু ঘুরাই দিছি, অনেকেই কিন্তু পারে নাই। সো আমরা একটু লিডারবোর্ডটা দেখি। ঐশী, নুহা, সানজিদা, ফারহানা, রুকসানা, আফরা, মাহিম, শাহরিন, লিয়া, হাবিবা, কংগ্রাচুলেশন সবাই রে। যারা পারো নাই তারা এই লিডারবোর্ডে আসতে তার জন্য আবার সুযোগ আছে, আর অনেকগুলো সুযোগ আছে। ঠিক আছে, ওকে। এইবার দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগ। শোনো, এই যে প্রয়োগটা, এই জিনিসটা মিনিমাম 10টা থেকে 12টা সৃজনশীল আসছে। আজকে আমি একটু পরে সলভ করাবো, দেখবে যে মিনিমাম 10 থেকে 12 জায়গায় এই প্রয়োগগুলো আসছে। এটা এবং এটা 100 না, এটা 1 কোটি। দেখো তো 1 কোটি হয়েছে, 1 কোটি% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। যাও, এটা পরীক্ষায় আমি লিখেই দিলাম। চাও, এটা কি বলা হচ্ছে কি পরীক্ষায়, সরি, আসবেই। ঠিক আছে, দেখো কি, ফার্স্ট অফ অল ওই দেখো ট্রান্সজেনিক উদ্ভিদ দেখছো, এই যে ট্রান্সজেনিক উদ্ভিদ। ট্রান্সজেনিক মানে কি বলতো হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বানানো নতুন উদ্ভিদ। কি বলতো? নতুন উদ্ভিদ। এই যে নতুন যে কোনো উদ্ভিদ বলো, জীব বলো, এই সব কিছু বানাইতে গেলে আমাদের কি লাগবে বলতো হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে কি লাগবে। 2 নাম্বার, ফসলের গুণগত মান উন্নয়ন। কি বলতো? ফসলের গুণগত মান উন্নয়ন। ধরো তুমি তোমার ডেইলি লাইফে যে শাকসবজিগুলো খাও সেখানে প্রয়োজন মতো কি নাই, ভিটামিন হচ্ছে গিয়ে কি নাই। সো তুমি চাইলেই রিকম্বিনেন্ট ডিএনএ করে ওই ফসলের ভিতরে ভিটামিনগুলো কি বলতো ইনসার্ট করে দিতে পারো। সো অটোমেটিক তুমি যখন ফসলগুলো খাবা ওই ভিটামিন তুমি পেয়ে যাবা। এই কাজ তুমি করতে পারো। এইবার দেখো, এই যে হচ্ছে গিয়ে কি গোল্ডেন রাইস উৎপাদনে। কি বলতো? গোল্ডেন রাইস। আমি জানি না তোমরা এটা দেখছো কিনা, দেখছো তো অবশ্যই, বাট তোমরা কি এটার পিছনে ঘটনাটা তোমরা জানো কি জানো না? দেখো তখন সাল হচ্ছে গিয়ে কি 2006। কি বলতো? 2006। তোমাদের অনেকের হয়তো জন্মও হয় নাই, তাই না? তোমাদের অনেকের জন্মও হয় নাই। এই 2006 সালে বাংলাদেশের তখন জনসংখ্যা ছিল হচ্ছে প্রায় 12 কোটি। কত কোটি বলতো? হচ্ছে প্রায় 12 কোটি। এই 12 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 5 কোটি মানুষ, কত কোটি বলতো? হচ্ছে প্রায় 5 কোটি মানুষের একটা রোগ ছিল। সেই রোগটার নাম কি জানো? সেই রোগটার নাম হচ্ছে গিয়ে কি রাতকানা। কি কানা বলতো? হচ্ছে গিয়ে কি রাতকানা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া রাতকানা মানে কি? রাত্রেবেলা একদম চোখে দেখে না, তাই? ব্যাপারটা এরকম না। রাতের বেলা চোখে দেখে, বাট দিনের বেলা যত ভালোভাবে দেখে রাতের বেলা তত ভালোভাবে দেখে না। এটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি রাতকানা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি জানো এই রাতকানা বা চোখের যে কোনো অসুখ হইলে এটার ট্রিটমেন্ট আমরা কি দেই? মানে কারো যদি দেখতে সমস্যা হয়, ট্রিটমেন্ট একটাই, সেটা কি বলতো? সেটা হচ্ছে গিয়ে কি ট্রিটমেন্ট হিসেবে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিই। কি বলতো? ভিটামিন এ ক্যাপসুল। এই ভিটামিন এ ক্যাপসুল 3 মাস, কয় মাস বলতো? 3 থেকে 6 মাস হচ্ছে গিয়ে কি খাওয়া লাগে, তাইলে মোটামুটি ঠিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো তুমি সমস্যা জানো যে কি রাতকানা, পেছনের কারণ কি ভিটামিন এ, সমাধানও কিন্তু তুমি জানো যে ভিটামিন এ ক্যাপসুল 3 থেকে 6 মাস খাওয়াইলে মানুষ ঠিক হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমরা বলো তো 4 থেকে 5 কোটি মানুষরে টানা 3 মাস ধরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কি সম্ভব? বলো তো, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কি সম্ভব? তোমরাই বলো। মানে দেখো সমস্যাও জানি, সমাধানও জানি, কিন্তু সমাধানটা কিন্তু কি বলতো বাস্তবায়ন করা সম্ভব না। তো তখন বাংলাদেশের বিজ্ঞানীরা চিন্তা করলো যে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি কি খায় বলতো? সব থেকে বেশি কি আমরা ভাত খাই। ভাত আসে কোন জায়গা থেকে? চাল থেকে। তো বাংলাদেশের বিজ্ঞানীরা করছে কি জানো? এই যে চাল,
এই চালের ভেতরে ভিটামিন এর জিনটা হচ্ছে গিয়ে কি ঢুকাই দিছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে। এইবার ওই ধান গাছে যখন চাল হয় অটোমেটিক মাটি থেকেই কি বলতো ভিটামিন এ নিয়ে বড় হয়, এবং সেই চালটা তুমি যখন রান্না করে খাও তুমি অটোমেটিক কি পেয়ে যাও বলতো, হচ্ছে ভিটামিন এ হচ্ছে গিয়ে কি পেয়ে যাও। আর এইভাবে করে সুপার রাইস হচ্ছে গিয়ে কি বাংলাদেশ হচ্ছে গিয়ে কি তৈরি বা ইন্ট্রোডিউসড হয়েছে। ক্লিয়ার? তারপর দেখো রোগ প্রতিরোধী বিভিন্ন জাত উদ্ভাবন, ঠিক আছে, যে ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা ফসলের কি করছি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে গিয়ে কি বাড়াই দিছি, ঠিক আছে, না দিন কানা হয় না কেউ, ঠিক আছে। নাইট্রোজেন সংবর্ধন, ধরো যেই সব উদ্ভিদের মধ্যে প্রোটিন দরকার সেই সব উদ্ভিদ যেন ঠিকমতো প্রোটিনটা তৈরি করতে পারে, এই জন্য সেই সব উদ্ভিদের ভিতরে নাইট্রোজেনের জিনও আমরা কি করছি বলতো হচ্ছে গিয়ে কি ঢুকাই হচ্ছে গিয়ে কি দিছি। তারপর দেখো দ্যুতিময় উদ্ভিদ, এই দ্যুতিময় মানে কি জানো, রাতের বেলা জলে, কি বলতো রাতের বেলা হচ্ছে গিয়ে কি জলে। একটা প্রাণীর নাম বলো তো যেই প্রাণীটা রাতের বেলা জলে, একটা প্রাণীর নাম বলতো যেটা রাতের বেলা জলে, কি বলতো, জোনাকি পোকা না, জোনাকি পোকা, রাইট। এই যে জোনাকি পোকা ও রাতের বেলা কেন জ্বলে জানো, কেন জ্বলে, বিকজ এই জোনাকি পোকার শরীরে একটা জিন আছে, সেই জিনটার নাম হচ্ছে লুসিফেরিন, কি বলতো হচ্ছে গিয়ে কি লুসিফেরিন জিন। তো বিজ্ঞানীরা করছে কি জানো, এই লুসিফেরিন জিনটা জোনাকি পোকার বডি থেকে নিয়ে বিভিন্ন গাছের বডির মধ্যে হচ্ছে দিয়ে দিছে, ফলে ওই গাছগুলাও এখন রাতের বেলা হচ্ছে গিয়ে কি জ্বলে। বাংলাদেশে হয়তো বা দেখা যায় না, বাট এই যে তোমার হচ্ছে কি বলে যে আমেরিকা, দুবাই, এই সব জায়গায় কিন্তু কি বলতো এই উদ্ভিদগুলো হচ্ছে গিয়ে কি দেখা যায়। বিশেষ করে দুবাইতে একটা সিটি আছে, ওই সিটির দুই পাশে বুঝছো কোনো লাইট নাই, কেন লাইট নাই বলো তো, দুই পাশে পাম গাছ আছে, ওই পাম গাছের মধ্যে যে লুসিফেরিন জিন দেওয়া আছে, সো ওই পাম গাছগুলো হচ্ছে গিয়ে কি রাতের বেলা হচ্ছে গিয়ে কি জ্বলে, ইয়াস, বুঝতে পারছো। এবং এই যে বিভিন্ন দেশে আমেরিকাতে যে তামাক গাছ, কি বলতো তামাক গাছ, এর মধ্যেও লুসিফেরিন জিনটা হচ্ছে গিয়ে কি দেওয়া আছে। সো আমেরিকায় যে তামাকগুলো হয় না, তামাক তারা চাষ করে, এগুলো রাতের বেলা হচ্ছে গিয়ে কি জ্বলে, বুঝতে পারছো, সব জায়গায় আছে। তারপর বীজহীন ফল সৃষ্টি, কি বলতো, ওই যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এমন কিছু ফলাফল তৈরি করতে পারছি যার কেউ না কি হবে না বলতো, বীজ হবে না। এরপরে ইনসুলিন উৎপাদন, কি উৎপাদন বলতো, ইনসুলিন উৎপাদন। দেখো খেয়াল করো, এই যে খুবই মজার একটা জিনিস, হ্যাঁ, আমাদের অনেকের শরীরে কিন্তু কি হয় না বলতো হচ্ছে ইনসুলিন তৈরি হয় না, ফলে আমাদের ডায়াবেটিস হয়। তো যার শরীরে ইনসুলিন তৈরি হয় না, তার ডায়াবেটিস, তাহলে তার ট্রিটমেন্ট কি, বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। এখন বাইরে থেকে ইনসুলিন কিভাবে তৈরি করে কেউ বলতে পারবা? এই যে অনেকের বাসায় দাদা দাদি বা অনেকের বাসায় বাবা মা দেখবে যে বাইরের থেকে ইনসুলিন নেয়, তাই না? কিভাবে ওই ইনসুলিনগুলো কিভাবে তৈরি করে, তোমরা কি জানো কিভাবে তৈরি করি আমরা ইনসুলিনগুলা? বড় বড় ওষুধ কোম্পানি দেখবা যে ওদের কিছু ফার্ম আছে, সেই ফার্মে ওরা গরু পালে, কেন জানো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ইনসুলিন তৈরি করতে পারে যে জিনটা, ওইটা মানুষের শরীর থেকে নিয়ে গরুর শরীরে প্রবেশ করানো হয়েছে, ফলে ওই গরুগুলা এখন নিজের শরীরে কি তৈরি করে, ইনসুলিন তৈরি করে। এরপর গরুর বডি থেকে রক্তটা কালেক্ট করে ওইখান থেকে ইনসুলিনটা আলাদা করে তারপরে সেটা হচ্ছে বাজারে হচ্ছে বিক্রি করা হচ্ছে গিয়ে কি হয়, বুঝতে পারছো। এই ইনসুলিনটা মার্কেটে পাওয়া যায় এবং এই ইনসুলিনটা হচ্ছে বভিন ইনসুলিন। কি ইনসুলিন বলো তো, বভিন ইনসুলিন। বাংলাদেশে আমরা যে ইনসুলিনগুলো পাই এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বভিন ইনসুলিন। আবার খেয়াল করো, ওই যে বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়া থেকে সরাসরি ইনসুলিন তৈরি করা হয়। এবং জাপান তো আরও আধুনিক, জাপান করছে কি জানো, ইনসুলিন তৈরির জিনটা ওরা সূর্যমুখী ফুলের গাছে দিয়ে দিচ্ছে, ফলে সূর্যমুখী গাছ থেকে যখন সূর্যমুখীর বীজ হচ্ছে ওই বীজের মধ্যে ইনসুলিন পাওয়া যাচ্ছে, পরে বীজ থেকে যে তেল বের করতেছে ওইটাই হচ্ছে ইনসুলিন, ওইটাই এখন তারা মার্কেট হচ্ছে গিয়ে সেল করতেছে, বুঝতে পারছো। তো দেখো কত আধুনিক হয়ে গেছে টেকনোলজি। এরপর হচ্ছে বায়ো ফার্মিং, কি বলতো হচ্ছে বায়ো ফার্মিং। এটা কি জিনিস, বায়ো ফার্মিংটা হচ্ছে ওই যে একটা প্রাণীর, ধরো তোমার হচ্ছে গিয়ে কি একটা গরুর মলমূত্র, তারপর হচ্ছে গিয়ে কি ওর হাড়, এইসব জায়গা থেকেও কিন্তু আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন ওষুধ বানাইতে পারি, এটাকে বলা হয় বায়ো ফার্মিং। এরপরে ইন্টারফেরন উৎপাদন। ইন্টারফেরন হচ্ছে একটা মেডিসিন যেটা ক্যান্সার বা টিউমার, কি বলছি বলতো হচ্ছে গিয়ে কি ক্যান্সার বা টিউমার, এইটার ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। তো এই জিনিসটাও আমরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করতে পারি, সো জিনিসটা এই কারণে অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা কি জিনিস, ধরো এই যে আমাদের হার্ট আছে না, এই যে আমাদের হার্টের যে রক্তনালী আছে না, হার্টের রক্তনালীর কোথাও যদি ব্লক হয়ে যায়, কোথাও যদি এরকম ব্লক হয়ে যায়, তোমরা পড়ছো, তখন কি হার্ট অ্যাটাক হয়,
তখন কি হার্ট অ্যাটাকের দিকে হচ্ছে গিয়ে কি যায়, তাই না? আমরা পড়ছি না যে হার্টের রক্তনালীর কোথাও ব্লক হয়ে গেলে তখন সেটা হার্ট অ্যাটাকের দিকে যায়। তো একটা মেডিসিন আছে, নাম হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ওর কাজ কি জানো? ওর কাজ হচ্ছে গিয়ে কি, এই যে যেই জায়গাটায় কি হয়ে গেছে বলো তো, যেই জায়গাটায় ব্লক হয়ে যায় ওই জায়গাটায় ব্লকটা হচ্ছে গিয়ে কীরকম গলায় ফেলা, বুঝতে পারছো? তো এই মেডিসিনটাও এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে খুব সহজে কী করতে পারি বলো তো, তৈরি করতে পারি, বুঝতে পারছো? এরপরে ইরাথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি। এই ইরাথ্রোপয়েটিন কি কাজ করে? সরি, এই যে ইরাথ্রোপয়েটিন ও হচ্ছে গিয়ে কি লোহিত রক্তকণিকা তৈরি করে। কি তৈরি করে বলতো? হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি করে, কণিকা। সো যাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হয় না, আমরা করি কি, ইরাথ্রোপয়েটিন হরমোনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করে তাদের শরীরে দিয়ে দেই, তারপরে তাদের শরীরে অটোমেটিক কি বলতো লোহিত রক্তকণিকা তৈরি হয়, বুঝতে পারছো? এরপর জিন থেরাপি, খুবই সিম্পল। জিন থেরাপি মানে কি, তোমার শরীরে কোনো একটা জিনের সমস্যা আছে যার কারণে তুমি লাল সবুজ বর্ণান্ধতা বা যার কারণে তোমার থ্যালাসেমিয়া আছে, তুমি চাইলে জিন থেরাপির মাধ্যমে ওই জিনটা রিপেয়ার করে তুমি ঠিকভাবে জীবনযাপন করতে পারো। গর্ভের শিশুর পরীক্ষা, বাচ্চা মায়ের পেটে আছে ওই অবস্থায় বাচ্চার বডি থেকে ছোট্ট একটা কোষ নিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় যে তার জিনে কোনো সমস্যা আছে কিনা বা তার ফিউচারে কোনো জেনেটিক রোগ হচ্ছে কি হবে কি হবে না। তারপরে এনজাইম উৎপাদনে ব্যবহৃত হয়। সো বুঝতে পারছো যে এইগুলার খালি হেডলাইন আর তার সাথে 1-2 লাইন করে লিখতে পারলে কিন্তু খুব সুন্দর মতো গ বা ঘয়ের একটা অ্যান্সার হচ্ছে গিয়ে কি হয়ে যায়, এবং এইটা পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি এটা পরীক্ষায় 100% শিওর আসবে। তো দেখো যে ইন্টারফেরন উৎপাদন আমরা পারি অলরেডি, এবং এই যে ইন্টারফেরনটা, এই ইন্টারফেরনটা কোথায় ইউজ হয় বলতো? হচ্ছে গিয়ে কি ক্যান্সার চিকিৎসায়। কি বলতো? হচ্ছে গিয়ে কি ক্যান্সার চিকিৎসাতে, তাই না? এরপরে সুপার রাইস, তাই না? ওই যে সুপার রাইস, এই সুপার রাইসের মধ্যে আমরা কোন কোন ভিটামিন দিছি বলতো? ভিটামিন এ দিছি, এছাড়া আয়রন, কি বলতো? হচ্ছে আয়রনের জিনও দিছি। কি বলতো? হচ্ছে আয়রনের জিনও দিছি। আয়রন মানে কি, লোহার জিনও হচ্ছে দিছি, কারণ ওইটা আমাদের বডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনসুলিন উৎপাদন, আমরা খুব ভালো করে জানি ইনসুলিন উৎপাদনটা, তাই না? কোন রোগের চিকিৎসায় ইউজ হয়? এটা হচ্ছে কি ডায়াবেটিস। কি বলতো? ডায়াবেটিস, রাইট? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, তোমরাই বলো এটা কোথায় ইউজ হয়? ওই যে হার্টের ব্লক দূর করতে। কি বলতো? হচ্ছে গিয়ে কি হার্টের ব্লক দূর করতে, তাই না? আমরা কিন্তু এগুলো অলরেডি পড়ে ফেলছি সব। এবার দেখো তোমাদের সবার জন্য কুইজ 4, মানুষের শরীরে ক্যান্সার প্রতিরোধ করে কোনটা? দেখি একটু অ্যান্সার দাও তো। মানুষের শরীরে ক্যান্সার প্রতিরোধ করে কোনটা? এটা কিন্তু সবারই পারা উচিত, আমি কিন্তু এটা মানে একটু আগেই বলে দিলাম। এবং এই টাইপ দেখছো কয়বার আসছে? 2বার আসছে। সিলেট বোর্ড, চিটাগাং বোর্ড 2বারই 25 সালে আসছে, মানে গত বছর আসছে। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। ওকে, শেষ করে দিব। হ্যাঁ, 1 থেকে 5 গুণে 1 2 3 4 4.5 অ্যান্ড 5। কি এটা হচ্ছে গিয়ে কি ওই যে ক্যান্সার চিকিৎসা কি বলতো? ইন্টারফেরন না? কি ইন্টারফেরন, এগুলো কিন্তু পারতে হবে। আর ইনসুলিন কোথায়? ওই যে ডায়াবেটিস তোমার হচ্ছে গিয়ে কি ট্রিটমেন্টে। তারপর দেখো রিকম্বিনেট ডিএনএ তৈরিতে ব্যবহৃত এনজাইম কোনটা বলো তো? এই যে রিকম্বিনেট ডিএনএতে তুমি, আচ্ছা তার আগে লিডার বোর্ডটা দেখি একটু। হাইফা, কেকা, আফরা, স্নেহা, মৌমিত্র, নুহা, সঞ্জিদা, জেবা, মেহজাবিন, নুসরাত জাহান, নিতু, কংগ্রাচুলেশন সবাইকে। ঠিক আছে, এটা আমাকে একটু বলো তো, এইখানে মনে হচ্ছে কি অ্যান্সার হতে পারে এটা? এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, দেখছো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন করা, মানে জিনোটাইপ মানে কি, জিনের ধরনের পরিবর্তন করা যায়, জিনের ধরনের পরিবর্তন করা যায় কি? রিকম্বিনেট ডিএনএ। নো, জিনোটাইপের পরিবর্তন করবে হচ্ছে গিয়ে কি রিকম্বিনেট ডিএনএ। আর জিনোটাইপ কিরকম আছে, মানে জিনটা কিরকম ওইটা দেখা যায় হচ্ছে জিনোম সিকোয়েন্সিংয়ে। পি অংশের নাম কি বলো তো? দেখো এই এই প্রশ্নটা দেখবো ম্যাক্সিমাম ভুল করবে। বলো পি অংশটার নাম কি? পি অংশটার নাম কি বলো তো? এখানে পি অংশটা কিন্তু হচ্ছে কি আমার এই যে কি কাঙ্ক্ষিত ডিএনএ। কি বলতো? কাঙ্ক্ষিত ডিএনএ। সবাই ভুল করে কি জানো? এটা হচ্ছে রিকম্বিনেট ডিএনএ না, পুরা জিনিসটার নাম রিকম্বিনেট ডিএনএ। আর পুরা জিনিসের মধ্যে পি এইটুকুর নাম হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ। কি বলতো? কাঙ্ক্ষিত ডিএনএ। এই যে
যদি বলতো কিউ, কিউ এর আনসার হচ্ছে গিয়ে কি বলতো রিকম্বিনেট ডিএনএ, কিন্তু শুধু পিটা হচ্ছে গিয়ে কি কাঙ্ক্ষিত ডিএনএ। তারপর দেখো তো এই যে কিউ দ্বারা কি, কিউ মানে কি রিকম্বিনেট ডিএনএ, এই টেকনোলজির মাধ্যমে কি করা হয়, রোগ প্রতিরোধী জাত উদ্ভিদ, ঠিক আছে, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি হয়, এটাও ঠিক আছে, ইনসুলিন তৈরি, তার মানে কি অপশন ডি 1 2 3 সবগুলাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সবগুলাই কিন্তু এখানে কি অ্যান্সার বলতো কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো তো এবার এইটা দেখো তো, এইটা কিন্তু ব্যাকটেরিয়ার নিজের ক্রোমোজোম আর এটা হচ্ছে প্লাজমিড। তাহলে রিকম্বিনেট ডিএনএ তৈরির ক্ষেত্রে চিত্রে কিউ মানে কি ব্যাকটেরিয়াটা হচ্ছে পোষক হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে বাহক হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, বি কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়, এটা থেকে আমি কাটবো, এটা আমি ধরবোই না, কাটলে কাকে কাটবো, এই একেই তো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, তার মানে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না, তার মানে 1 and 2, তার মানে অপশন এ হচ্ছে গিয়ে এখানে কারেক্ট অ্যান্সার। দেখছো, এইবার হচ্ছে দেখো যে ইনসুলিন, তাই না, এই যে ইনসুলিন নিয়ে বলতেছে যে ইনসুলিনটা কোথায় আছে, আমাদের শরীরের যে 11 নাম্বার ক্রোমোজোম তার খাটো বাহুতেই কি আছে বলতো, ইনসুলিনের জিনটা হচ্ছে গিয়ে কি আছে। স্যার এডওয়ার্ড শার্পি শেফার সর্বপ্রথম ইনসুলিন নামক হরমোনটা আবিষ্কার করে, দেখছো, এবং এইটুকু পড়বা ওই রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে 1982 সালে ইনসুলিন সর্বপ্রথমে হিমুলিন নামে কি বলতো বাজারজাত করা হয়। এবং দেখো যে ধাপগুলো তোমাদের বইতে হচ্ছে গিয়ে কি দেখানো হয়েছে কিভাবে, ওই যে আমাদের ফার্স্ট হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া নিছে, এবার ইনসুলিন তৈরি করতে পারে এমন একটা জিন হচ্ছে ওর মধ্যে বসানো হয়েছে, ওই যে প্লাজমিডে বসানোর পরে একটা ব্যাকটেরিয়া তৈরি করা হয়েছে, এবং এই ব্যাকটেরিয়াটা এখন কি করতে পারে বলতো ইনসুলিন তৈরি করতে পারে, সেই ইনসুলিনগুলো কালেক্ট করে ইনজেকশনের মাধ্যমে তারপর হচ্ছে তোমার বডিতে দিয়ে দেওয়া হচ্ছে। দেখছো, পুরা ধাপটা হচ্ছে গিয়ে কি দিয়ে দেওয়া হয়েছে, যে যাদের বডিতে ইনসুলিন নাই তাদেরকে আমরা ইনসুলিন কিভাবে দিচ্ছি, ফার্স্ট অফ অল ইনসুলিন আছে এমন একটা রোগের মানে এমন একটা মানুষের বডি থেকে জিনটা নিয়ে প্লাজমিডের মাধ্যমে ওইখান থেকে ইনসুলিন তৈরি করে এই যে সিরিঞ্জে ভরে তারপরে বডির মধ্যে পুশ করতেছি। দেখছো, সেগুলো আলাদা করে পড়ার কোনো কিছুই হচ্ছে গিয়ে কি নাই। এইবার আমরা পড়বো যেটা জিন ক্লোনিং, কি বলতো জিন ক্লোনিং, ক্লোন মানে কি বলতো কপি করা, তাই না, ক্লোন মানে কি বলতো হচ্ছে গিয়ে কি কপি করা, কি করা বলতো হচ্ছে কপি করা। সাপোজ কথার কথা এই একটা আমার কাছে ধরো হচ্ছে গিয়ে কি জিন বা ডিএনএ আছে, এইটাকে কপি করে হুবহু আর একটা এরকম কি করা বলতো হচ্ছে গিয়ে কি জিন তৈরি করা, এটাকে আমরা কি বলি বলতো জিন ক্লোনিং। এবং এই জিন ক্লোনিংয়ের সময় এই যে জিনটা আমরা পাই কিভাবে পাই, র্যান্ডম বা বিনা ক্রাইটেরিয়াতে একটা জিন সিলেক্ট করে নিলে হতে পারে, বা রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ থেকেও জিনটা তৈরি করা যেতে পারে, বা যারা ল্যাবে কাজ করে তারা নিজেরা করে কি জানো এক্সপেরিমেন্টের মাধ্যমে কোনো জিন একটা বানায় ওইটাকে হুবহু কপি করার মাধ্যমে নতুন জিন তৈরি করতে পারে, এগুলো অত বেশি কিছু লাগবে না। এবং দেখো এই জিন ক্লোনিংয়ের অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে 1 নাম্বার প্রকারটা কি দেখো তো হচ্ছে ডিএনএ ক্লোনিং, কি বলতো ডিএনএ, যে তোমার কাছে একটা ডিএনএ আছে সেই ডিএনএটাকে তুমি অনেকগুলো ক্লোন করছো, সেটাকে আমরা কি বলি ডিএনএ ক্লোনিং, বুঝতে পারছো। আরেকটা আছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, কি বলতো রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এটা কি জিনিস, যে কোনো একটা প্রাণী এই প্রাণীর যে কোনো একটা জনন গ্রন্থি, কি গ্রন্থি বলতো হচ্ছে কি জনন গ্রন্থি, তো নর্মালি আমরা এইটা ম্যামারি গ্ল্যান্ড, কি বলতো হচ্ছে গিয়ে কি ম্যামারি গ্ল্যান্ড, কি বলতো হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, মানে এক কথায় দুগ্ধ গ্রন্থি। তো যে কোনো একটা প্রাণীর এই জনন গ্রন্থি তুমি যদি অন্য একটা প্রাণীতে স্থাপন করো তখন ওই নতুন প্রাণীটা এই প্রাণীটার মতো কি বলতো হচ্ছে বাচ্চা হচ্ছে গিয়ে জন্ম দিবে। এইভাবে করে ক্লোন করার প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো রিপ্রোডাক্টিভ ক্লোনিং, বুঝতে পারছো, ক্লিয়ার। সাপোজ কথার কথা এই যে এক্স হচ্ছে গিয়ে কি একটা ভেড়া, এই এক্স হচ্ছে একটা ভেড়া, ওয়াই হচ্ছে গিয়ে কি আর একটা ভেড়া, তুমি করছো কি জানো, এই যে এক্স, এই এক্সের যে তোমার হচ্ছে জনন গ্রন্থিগুলো আছে এই গ্রন্থিগুলা কেটে তুমি এর বডিতে স্থাপন করে দিছো, তাহলে এই ওয়াই এখন যে বাচ্চা তৈরি করবে সেই বাচ্চাটা দেখতে কার মতো হবে বলতো হচ্ছে গিয়ে কি ঠিক এক্সের মতো হচ্ছে গিয়ে কি হবে। এইভাবে ক্লোনিং করাকে আমরা কি বলি বলতো হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, ঠিক আছে, ওকে। আর এই দেখো তাছাড়া এই ক্লোনিংয়ের আরও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম কি দেখো হচ্ছে পিসিআর, কি বলতো পিসিআর, পিসিআর এর ফুল মিনিং কি পলিমারেজ চেইন রিয়াকশন, একটা মেশিন আছে ওই মেশিনের মধ্যে ডিএনএ দিলে চেইন রিয়াকশনের মাধ্যমে অনেক নতুন নতুন হুবহু ডিএনএ তৈরি হয়ে যায়,
বুঝতে পারছো? ওই যে কার্ল মুলিস এটা আবিষ্কার করে, এবং এটা কিন্তু কোষের বাইরে এই ক্লোনিংটা হয়। এবং তোমাদের জাস্ট এই জিনিসটা হচ্ছে রাখবে যে রিকম্বিনেট ডিএনএ আর পলিমারেজ চেইন রিয়াকশন, যেটা আমি বললাম যে ল্যাবে জাস্ট খালি এক টেস্ট টিউবের মধ্যে একটা ডিএনএ দিয়ে দিলে অনেকগুলো কপি তৈরি হয়, এটাকে আমরা কি বলি পলিমারেজ চেইন রিয়াকশন। এই দুটোর মধ্যে পার্থক্য তো খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের নর্মাল রিকম্বিনেট ডিএনএতে নতুন ডিএনএ তৈরি হয়, কিন্তু এখানে কিন্তু নতুন ডিএনএ না, ওই ডিএনএটাই শুধুমাত্র নতুন নতুন কপি তৈরি করা হয়। রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি এটা হচ্ছে ইন ভিভো, মানে কি এটা সজীব কোষের ভিতরে ঘটে। আর এটা হচ্ছে পিসিআরটা, এটা হচ্ছে গিয়ে কি ইন ভিট্রো, মানে কোষের বাইরে ল্যাবে হচ্ছে গিয়ে কি এটা হয়। রিকম্বিনেট ডিএনএতে কোনো ভেক্টর বা কোনো ভাইরাস, কোনো প্লাজমিড এগুলো লাগে, সরি পিসিআর লাগে না, বাট রিকম্বিনেট ডিএনএতে কিন্তু এটা হচ্ছে গিয়ে কি লাগে। রিকম্বিনেট ডিএনএতে অনেকগুলো এনজাইম লাগে, তাই না? ওই যে তোমার কি রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম, বাট পিসিআর শুধুমাত্র একটা এনজাইমই লাগে, সেটার নাম কি বলতো হচ্ছে গিয়ে কি পলিমারেজ নামক একটা এনজাইম। এই জিনিসটা পড়লে পড়বা, না হলে দরকার নাই, ঠিক আছে? একবার কোথাও পরীক্ষায় প্রশ্ন আসছিল তখন না, পিসিআর করার জন্য রিকম্বিনেট ডিএনএ করা লাগে না, তুমি চাইলে তোমার বডির যে কোনো একটা ডিএনএকে তুমি পিসিআর করে ওইখান থেকে কোটি কোটি নতুন ডিএনএ তৈরি করতে পারবা, বুঝতে পারছো? সো এটা জাস্ট ক্লিপ দেখলে একবার দেখবা, না হলে দরকার নাই, ঠিক আছে? খুব সিম্পল একটা জিনিস। দেখো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে কি বলতো জিনোম সিকোয়েন্সিং। কি বলতো জিনোম সিকোয়েন্সিং? জিনোম সিকোয়েন্সিংটা কি? ধরো এই যে তোমার একটা ডিএনএ, এই যে একটা ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএতে এরকম বেস থাকে না? ধরো এই যে এ এর সাথে টি আছে, তারপর টি এর পরে এ আছে, সি এর পরে জি, সি এর পরে জি, তারপর আবার ধরো সি এর পরে জি আছে, এরকম অনেক বেস থাকে। তো তোমার শরীরের যে কোনো একটা ডিএনএতে কোন বেজের পরে কোন বেজ আছে, বুঝতে পারছো? কোন বেজের পরে কোন বেজ আছে এইটা ফাইন্ড আউট করা বা এইটা খুঁজে বের করার যে তোমার হচ্ছে গিয়ে কি একটা পদ্ধতি, সেটার নামে কি বলতো হচ্ছে গিয়ে কি এই যে জিনোম সিকোয়েন্সিং। কি বলতো জিনোম সিকোয়েন্সিং, বুঝতে পারছো? বিজ্ঞানী ডক্টর এফ স্ন্যাগনার এটা হচ্ছে আবিষ্কার করে, ঠিক আছে? এবং খেয়াল করো, কোনো একটা প্রজাতির নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের একটি সেটকে বলা হয় একটা জিনোম বলা হয়। মানে কি জানো, আমাদের কোষে টোটাল 46টা ক্রোমোজোম না? এই প্রত্যেকটা কি জোড়ায় জোড়ায় থাকে এরকম, তার মানে কয় জোড়া আছে বলো তো? 23 জোড়া আছে, 23 জোড়া আছে। এরকম প্রত্যেকটা ক্রোমোজোম কি জোড়ায় জোড়ায় থাকে না? এই যে এই জোড়ার প্রত্যেককে এক একটা করে জিনোম বলা হয়। প্রত্যেককে একটা করে কি বলা হয় বলতো? জিনোম বলা হয়। প্রত্যেককে একটা করে কি বলতো? জিনোম বলা হয়। তার মানে আমাদের বডিতে জিনোম আছে মোট অ্যাকচুয়ালি 2টা। কয়টা বলো তো? 2টা। কারণ 46টা ক্রোমোজোমের 23টা অর্ধেক হচ্ছে একটা জিনোম, আর বাকি 23টা হচ্ছে কি আরেকটা জিনোম, বুঝতে পারছো? তাহলে আমাদের বডিতে জিনোম আসলে কয়টা বলো তো? 2টা, ঠিক আছে? এবং দেখো এই জীবের জিনোমটাকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। ব্লুপ্রিন্ট মানে কি? নীল নকশা। একটা নীল নকশা যেভাবে তৈরি হয়, বিল্ডিংটা কি সেভাবে তৈরি হয়। তোমার বডিতে ডিএনএর বেসগুলো ঠিক যেভাবে আছে, তোমার বডিটাও কিন্তু ঠিক সেইভাবে কি বলতো তৈরি হবে, বুঝতে পারছো? তো এই জন্য মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। এবং দেখো জিনোম সিকোয়েন্সিং এর কি বলতো হচ্ছে কি ইউজ কি, দেখো তো অপরাধী শনাক্তকরণ। ধরো কেউ কাউকে খুন করছে, খুন করার সময় ওইখানে তার চুলগুলা পড়ে গেছে, এইবার সিআইডি কি করলো? ওই জায়গায় গেল, যে ওই চুলটা পাইছে, চুল পেয়ে ওই চুলের ভেতরের যে ডিএনএ আছে তার সে একটা সিকোয়েন্স বের করলো। কি করলো বলতো? একটা সিকোয়েন্স হচ্ছে গিয়ে কি সে বের করলো, যে এ টি সি জি আবার টি এ এরকম। এরপরে সাসপেক্ট মানে সন্দেহ করা হচ্ছে এরকম কয়েকটা মানুষকে নিয়ে আসা হইলো, তাদেরও চুলের ডিএনএ সিকোয়েন্স করা হইলো। করার পরে যার সাথে এটা মিলে যাবে সেই হচ্ছে গিয়ে কি অপরাধী, বুঝতে পারছো? ক্লিয়ার? এই তোমরা সিআইডি দেখছো না? সিআইডি দেখছো না? এই যে, ঠিক আছে? শুনো, এখন শুনো, সিআইডিতে তো মানে তোমরা যে সিআইডি দেখো ওটা হচ্ছে একটু অস্বাভাবিক। দেখবা যে ওইখানে ডক্টর শাহরুখে আছে, ও করে কি? কোনো একটা জায়গায় গেছে, যায় একটা কেমিক্যাল পাইছে, ও করবে কি ওটার মুখে টাচ করবে, এরকম জিব্বা দিয়ে টেস্ট করে তারপর বলে দিবে এটা কি। আরে এরকম কি কোনো হয়? ওই যে যেই জিনিসটা জিব্বা দিয়ে টেস্ট করতেছে ওটা তো বিষও হইতে পারে বা হিরোইনও হইতে পারে বা যে কোনো খারাপ কিছু হইতে পারে, তাই না? অ্যাকচুয়ালি কি ওই জিনিসগুলো হয় না? অ্যাকচুয়ালি সিআইডির কাজ কিন্তু হচ্ছে এইভাবে করে, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে, ঠিক আছে? ঠিক আছে? পিতৃত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাসের স্তর বা এই যে জীবের বৈশিষ্ট্যর মিল, এই সব কিছু ফাইন্ড আউটে তোমরা হচ্ছে গিয়ে কি বলতো এইটা পাবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক বলছো লাবিব, ঠিক আছে? হ্যাঁ এই মেহেদি,
মেহেদি বলছে বুঝতে পেরেছো দয়া, ঠিক আছে, কুছ সমঝে দয়া, কুছ তো গড়বড় হ্যায়, রাইট, কুছ তো গড়বড় হ্যায়। ওকে, তো দেখো এই যে সবার জন্য আজকে লাস্ট একটা কুইজ, দেখি তোমরা সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো তো। সেটা হচ্ছে কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, কেবল যেটা বললাম মানে সিকোয়েন্স, এর মাধ্যমে কি করা যায়, অ্যান্ড লঞ্চ করলাম তোমাদের জন্য, বলো কি করা যায়। সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। আমি শেষ করে দিচ্ছি। দেখো কোন একটা বাচ্চার বাবা মা নির্ধারণ করা যাচ্ছে, অপরাধী শনাক্ত করা যায় এবং আত্মীয়দের মধ্যে সম্পর্কও বের করা যায়, যে কি বলতো স্বজন নির্ধারণেও এটা হেল্প করে। তার মানে অপশন কিন্তু কি বলতো ডি হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো, ডি হবে কারেক্ট অ্যান্সার। লিডার বোর্ডটা দেখি আমরা, নুহা, সানজিদা, মাহিম, এই দুইটা মাহিম, তারপর হচ্ছে মিম, রাসফি, মেহেদি, তারপর হচ্ছে সালমা আক্তার, রবিউল, ঐশী, কংগ্রাচুলেশন সবাইকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ সবাইকে ওই যে সিআইডি যাদেরকে সন্দেহ করে ওদের জিন থেকে, ওদের বডি থেকে ওরা নমুনা হচ্ছে কি কালেক্ট করে, ঠিক আছে। বলে না ডিএনএ টেস্ট, এই যে ডিএনএ টেস্ট হচ্ছে এইটাই। এই ডিএনএ টেস্ট মানেই কিন্তু জিনোম সিকোয়েন্সিং। বিগত বছরের প্রশ্ন দেখো, মানুষের কোষের জিনোম সংখ্যা কয়টা, ওই যে দুইটা, জিনোম কয়টা, দুইটা। জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয় কোথায়, দেখো যে যশোর বোর্ডের কোশ্চেন, অপরাধী শনাক্তকরণে গেল, ক্যান্সার গবেষণায়, উদ্ভিদের মান উন্নয়ন। কি মনে হয় এটা কি 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 অ্যান্সার হয় বলো তো। শুনো, এইটার অ্যান্সার নিয়ে অনেক বিতর্ক বা ডিবেট হচ্ছে গিয়ে কি আছে, বাট এটার অ্যান্সারটা কি জানো, অপরাধী শনাক্ত হতে ইউজ হয়, ক্যান্সার গবেষণায় ইউজ হয় এবং উদ্ভিদের মান উন্নয়নে ইউজ হয়। কেন জানো, জিনোম সিকোয়েন্স করে তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ উদ্ভিদের এই জায়গাটায় সমস্যা আছে যার কারণে সে উন্নত না, তুমি সেটাকে চেঞ্জ করে ফেলতে পারো। বুঝতে পারছো, তো এটা কিন্তু ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই সুফিয়া, এর পরের দিন আমি যখন আবার ক্লাস নিব তখন সেই লিডার বোর্ডে আসবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জিনোম সিকোয়েন্সের প্রয়োগ করা হয় কোথায়, ওই দেখো ওই যে স্বজন নির্ধারণে, দেখো সব কোশ্চেন আমাদের পারা। এবার দেখো কিছু সিকিউ, তো সিকিউ এর কোশ্চেন মাত্র কয়েকটা সলভ করলেই তোমরা বুঝতে পারবে যে সব এক। উদ্দীপকে উল্লেখিত এম প্রযুক্তির সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। এই যে এমটা কি টিস্যু কালচার না, আমরা এর সুবিধা এবং, ঠিক আছে, না আমি ডক্টর সিয়ামি ঠিক আছি, ঠিক আছে, আমি ডক্টর সিয়াম হিসেবেই ঠিক আছি। এমটা কি টিস্যু কালচার না, টিস্যু কালচারের সুবিধা কি, ওই যে অল্প সময়ে অধিক ফসল পাওয়া যায়, রোগবিহীনভাবে ফসল তৈরি করা যায়, মাতৃগুণ হুবহু মানে মাতৃগুণের হুবহু সম্পন্ন হচ্ছে গিয়ে কি থাকে, শঙ্কর উদ্ভিদ তৈরি করা যায় এইগুলা। আর অসুবিধা কি, ওই যে মাতৃ উদ্ভিদ সে যদি দুর্বল থাকে তাহলে নতুন উদ্ভিদও দুর্বল হবে, তারও রোগ হবে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি পারবো। তারপর দেখো খেয়াল করো, এই যে এম, এম এর প্রক্রিয়া বর্ণনা করো। এই এম কি টিস্যু কালচার না, ওই যে ধাপ আর ছবি দেখো কি বলতো, ধাপ প্লাস কি বলতো হচ্ছে গিয়ে কি ছবি দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো, ধাপ আর ছবি দিলেই হয়ে যাবে। নতুন জাতের উদ্ভাবনে দুইটা প্রক্রিয়ার ভূমিকা উল্লেখ করো। দেখো এই যে খেয়াল করো, মানে এইটা কিভাবে নতুন জাত তৈরি করে, এইটা কিভাবে করে, জাস্ট খালি বলবা যে এইখানে কম সময়ে অধিক ফসল হয়, আর এইখানে চাইলে আমরা যে কোনো গুণাগুণ পরিবর্তন করে কি করতে পারি, ফসল উৎপাদন করতে পারি। দেখছো কতবার আসছে প্রশ্নটা, ঠিক আছে। এই যারা যারা ফা ফা করতেছে রোজার দিনে তাদের খবর আছে আমি বলে দিতেছি, হ্যাঁ। এবার দেখো দুইটা, ডক্টর তৌফিক এম এবং এন দুই ধরনের জৈব প্রযুক্তি সম্পর্কে আলোচনা করলেন। প্রযুক্তি এম এর মাধ্যমে সুনির্দিষ্ট একটা জিন হতে অন্য জীবকোষে স্থানান্তর করে এবং এন এর স্বল্প সময়ে ব্যাপক সংখ্যক হুবহু মাতৃগুণ সম্পন্ন অনুচার উৎপাদন করা হয়। তাহলে সিম্পল, এম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এন হচ্ছে টিস্যু কালচার। কি বলতো, টিস্যু কালচার। উদ্দীপকের এম এর ধাপগুলো বর্ণনা করো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো বর্ণনা করো, ঠিক আছে, পারবো। ওয়াই এর দেখো, ওয়াই এর এই যে ও অংশ প্লাজমিডের, দেখো এই যে ওয়াই এর এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে ও কি প্লাজমিডটা, এর গুরুত্ব বিশ্লেষণ করো, ওই যে ওর বৈশিষ্ট্যগুলো বলে দিবা, তাহলেই হচ্ছে কি হয়ে যাবে, শেষ। তারপর দেখো যে আবার ওই প্রশ্ন, উদ্দীপক উল্লেখিত কোন প্রযুক্তিটি চিকিৎসা বিজ্ঞানে বেশি প্রয়োগ করা হয়, অবশ্যই কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে এনটা, তাই না, ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি, ইরাথ্রোপয়েটিন তৈরি, সব কিছু তৈরিতে তোমার কি লাগতেছিল, জিন প্রযুক্তি হচ্ছে গিয়ে কি লাগতেছিল, তাই না। তারপর দেখো যে দুই, এই কোশ্চেন দেখো,
ডক্টর জামান এবং ডক্টর আসিফ দুইজনই গবেষক, ওকে। ডক্টর জামান একটি ডিএনএ থেকে জিন নিয়ে অন্য ডিএনএতে যুক্ত করে রিকম্বিনেট, এই যে আর মানে রিকম্বিনেট ডিএনএ তৈরি করলেন, ঠিক আছে। অপরদিকে ডক্টর আসিফ ডিএনএর অনুদৈর্ঘ্য নাইট্রোজেন বেসগুলার অনুক্রম উদ্ঘাটন করলেন। মানে কি জানো, সে কি করছে, এই যে ডিএনএর বেসগুলা কিভাবে আসে সেইটা সে দেখছে। তার মানে সে অ্যাকচুয়ালি জিনোম সিকোয়েন্সিং করছে। কি করছে বলতো, হচ্ছে কি জিনোম সিকোয়েন্সিং করছে, তাই না, সিকোয়েন্সিং করছে। ওই যে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগগুলা, ওই যে অপরাধী শনাক্তকরণ, তারপর বাবা মা নির্ধারণ করা, স্বজন নির্ধারণ করা, এইগুলাতেই, ঠিক আছে। এই যে ফুল মার্কস, এই যে শুনো, তুমি নিজে চিন্তা করো, আমি তোমাদেরকে পড়ানোর পরে দেখো বোর্ডের সব কোশ্চেন সলভ করাচ্ছি গত 10-12 বছরে যতগুলো আসছে, তোমরা কিন্তু সবগুলাই পেরে যাচ্ছ। সো এইটাই এক্স্যাক্ট কথাটা জানতে হবে এবং এক্স্যাক্ট লিখতে হবে। শোনো, বায়োলজি তো বাংলা না, তাই না, তাহলে তুমি হচ্ছে গিয়ে কি নিজের মনের মতো হচ্ছে গিয়ে কি বানায় লেখলা। এক্স্যাক্ট লিখবা, সেটা 1 পেজ হোক, আধা পেজ হোক, এক্স্যাক্ট লিখলে ফুল নাম্বার। এই খেয়াল করো, এই সব জায়গায় দেখবা যে একটা হচ্ছে গিয়ে কি যে কৃষিক্ষেত্রে দ্বিতীয় অংশটা এই যে টিস্যু কালচার, আর একটা হচ্ছে জিন প্রযুক্তি, সব জায়গায় একই টাইপের কোশ্চেন দেখবে যে এ হচ্ছে গিয়ে কি টিস্যু কালচার আর বি হচ্ছে গিয়ে কি রিকম্বিনেট ডিএনএ, সব জায়গায় হচ্ছে গিয়ে কি একই জিনিস, যে ধাপ এইগুলা আমরা সবাই পারবো এই জিনিসগুলা। ডায়াবেটিস রোগের চিকিৎসায় কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওই যে হরমোন তৈরির প্রক্রিয়াটা দেখো, ডায়াবেটিসের যে ইনসুলিন তৈরি, ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ দেখাইলেই অ্যান্সার হচ্ছে গিয়ে কি হয়ে যাবে, ঠিক আছে। সো মোটামুটি দেখো এইগুলো সব আমরা পারবো, ঠিক আছে। এবার আমাদের এই প্রশ্নগুলো শোনো। আমার কলেজ ছিল হচ্ছে রাজুকুত্তারা মডেল কলেজ, বুঝছো, আমি রাজুকে পড়াশোনা করছি। তো আমি যখন ইন্টারে পড়াশোনা করতাম, ধর একটা সৃজনশীল আসছে বায়োলজির, হ্যাঁ, তো ক এর হচ্ছে নাম্বার হচ্ছে 1, খ হচ্ছে 2 নাম্বারের, গ হচ্ছে গিয়ে কি 3 নাম্বারের, ঘ হচ্ছে গিয়ে কি 4 নাম্বারের, বুঝতে পারছো। তো আমি দেখতাম কি জানো, আমি প্রত্যেকটা সৃজনশীলের এই গ আর ঘ পারি, কিন্তু এই ক আর খ পারি না। ক আর খ যখনই পারি না তখনই ওই সৃজনশীলের আমি অ্যান্সার করি না। কেন বলো তো, এখন প্রশ্ন হচ্ছে ক আর খ আমি কেন অ্যান্সার করতে পারি না বলো তো। ক আর খর তো অ্যান্সার নির্দিষ্ট, তাই না, এই জায়গায় তো বানায় গোজায় গাঁজাখুরে কথাবার্তা লেখার কোনো জায়গা নাই। সো আমি ওই যে এক্স্যাক্টলি পড়ি না, আমি কোনোদিন ক আর খর কোশ্চেন আলাদা করে পড়ি নাই দেখেই আমি কি করতে পারতাম না বলতো, হচ্ছে কি ওই সৃজনশীলগুলো হচ্ছে কি টাচ করতে পারতাম না। সো এই কারণে আমরা এখন এই ক আর খতে যে প্রশ্নগুলো আসে না, এইগুলো হচ্ছে আমরা একটু দেখবো। হ্যাঁ, রাসফিরও আমার মতো সেম অবস্থা, আরও অনেকেরই তোমারই সেম অবস্থা আমি জানি। তো সাইব্রিড কি, ওই যে হাইব্রিডই হচ্ছে গিয়ে কি সাইব্রিড। টটিপটেন্সি কাকে বলে আমরা জানি, নতুন উৎপাদন ক্ষমতা। মাইক্রো আরএনএ মানে কি, ওই যে যে নতুন ছোট আরএনএ তৈরি করা হয় সেটাকে আমরা কি বলি, মাইক্রো আরএনএ। ইন্টারফেরন কি, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত কি বলতো, ওষুধ। জিনোম কি, ওই যে ক্রোমোজোমের অর্ধেক অংশকে আমরা কি বলি বলতো, জিনোম। প্লাজমিড কি, কোষ বহির্ভূত বৃত্তাকার ডিএনএ, এটাকে আমরা কি বলি, প্লাজমিড বলি। এক্সপ্ল্যান্ট কি, টিস্যু কালচারের জন্য আমরা যে মাতৃ উদ্ভিদ নির্বাচন করি সেটাকে আমরা কি বলি বলতো, এক্সপ্ল্যান্ট। ট্রান্সজেনিক প্ল্যান্ট কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে নতুন যে উদ্ভিদ তৈরি করা হয় সেটা নাম হচ্ছে ট্রান্সজেনিক। ইনভিট্রো কালচার কি, ওই যে টিস্যু কালচারের অপর নাম হচ্ছে গিয়ে কি ইনভিট্রো কালচার। তাহলে দেখো তো সবগুলা পারলাম না এই চ্যাপ্টার থেকে। এইগুলাই দেখো, তুমি জিনিস খেয়াল করে যে টটিপটেন্সি কতবার আসছে, প্লাজমিড কতবার আসছে, এক্সপ্যান্ড কতবার আসছে, দেখো তো মানে আমাদের হচ্ছে গিয়ে কি পরীক্ষায়। এবার দেখো যে অনুধাবনমূলক, ইনভিট্রো কালচার বলতে কি বোঝায়, ওই যে টিস্যু কালচার বা কাচের ভিতরে যে কালচার করা হয় সেটা হচ্ছে ইনভিট্রো কালচার। ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়, ওই যে রিকম্বিনেট ডিএনএ, রিকম্বিনেট ডিএনএতে একটা ডিএনএর ভিতরে আর একটা ডিএনএ প্রবেশ করানো, আর একটা ডিএনএ প্রবেশ করানো, এটাকে আমরা কি বলি, ট্রান্সফরমেশন। মেরিস্টেম কালচারে কেন জীবাণুমুক্ত উদ্ভিদ পাওয়া যায়, কারণ মেরিস্টেম কোষগুলোই কি জীবাণুমুক্ত। ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে পাওয়া নতুন উদ্ভিদের নাম হচ্ছে ট্রান্সজেনিক। জিনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝায়, দেখো কতবার আসছে পরীক্ষায় প্রশ্নটা, ঠিক আছে। কুমিল্লা বোর্ডেও এগুলো দেখবা, বায়োলজিতে তেমন একটা আলাদা হয় না ভাইয়া, দেখবে যে কুমিল্লা বোর্ড হোক, তোমার চাঁদপুর বোর্ড হোক, ইউএসের বোর্ড হোক, আমেরিকার বোর্ড হোক, বা রাশিয়ার বোর্ড হোক, যেই বোর্ডই হোক না কেন ঘুরে ফিরে এইগুলাই আসবে। যে জিনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝায়, ওই যে আমাদের একটা ডিএনএর এই যে বেজ আছে, এই বেজগুলা কি ফরম্যাটে আছে, কিভাবে আছে, এটা বের করার টেকনিক হচ্ছে গিয়ে কি বলতো, হচ্ছে গিয়ে কি জিনোম সিকোয়েন্সিং। রেস্ট্রিকশন এনজাইম কি, যেটাতে কাটি, তাই না। ক্যালাস বলতে কি বোঝায়, ওই যে কোষগুচ্ছ সৃষ্টি হয়। আবাদ মাধ্যম কি, যে একটা কৃত্রিম মাধ্যম যেখানে আমরা টিস্যুগুলা দিয়ে চাষ করি, বুঝতে পারছো। প্রচুর রিপিট হয়, দেখো প্রচলিত ফসল থেকে জিএম ফসল উন্নত কেন, কারণ কি জিএম ফসলে আমরা যে কোনো ধরনের বৈশিষ্ট্য ঢুকাই দিতে পারি, ইনসার্ট করতে পারি। তো এই জন্যই বললাম যে এই চ্যাপ্টার থেকে দেখো প্রশ্ন রিপিটই হয়, প্রশ্ন রিপিট হয়। এবং দেখছো মানে
এমন না যে একটা বোর্ডে রিপিট হচ্ছে, দেখো যে সবগুলা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, সব বোর্ডে আসা কোশ্চেন। বুঝতে পারছো? সো আশা করি তোমরা হচ্ছে গিয়ে কি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি পারবা। সো এবার বলো কারোর কোনো সমস্যা হচ্ছে গিয়ে কি আছে কিনা, ঠিক আছে? আমি যে এতক্ষণ পড়াইলাম কারোর কোথাও কোনো প্রবলেম হচ্ছে গিয়ে কি আছে কিনা, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারের উপর দেখবা যে বায়োলজি এক্সপ্রেসের একটা ক্লাসও আছে, সেটাও হচ্ছে আমি নিছি, ঠিক আছে? এবং খেয়াল করো সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুনো এই যে আচ্ছা ভালো একটা কোশ্চেন বলছে, দেখো খেয়াল করো, আমরা যদি সিকিউ যদি চিন্তা করি তাহলে সিকিউ এর জন্য এই চ্যাপ্টারের 4টা জায়গা ইম্পর্টেন্ট। কি দেখো তো, টিস্যু কালচার, টিস্যু কালচারের ধাপ, কি বলতো, ধাপ ও প্রয়োগ, কি বলতো, ও প্রয়োগ, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কি বলতো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ আর হচ্ছে গিয়ে কি প্রয়োগ, আর কি বলতো হচ্ছে গিয়ে কি, সরি, আর হচ্ছে প্রয়োগ, আর হচ্ছে গিয়ে কি প্লাজমিড, আর কি বলতো হচ্ছে প্লাজমিড। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই 3টা টপিক যদি পড়ে ফেলো তাহলে তোমার সিকিউতে তুমি আটকাবা না, ঠিক আছে? ওকে, তাহলে আই গেস আমাদের যেহেতু ক্লাস শেষ, রোজার দিনে তোমাদেরকে আর বেশিক্ষণ করে রাখবো না। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা হচ্ছে গিয়ে কি তাহলে ক্লাসটা হচ্ছে গিয়ে কি শেষ করতেছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ সবার সাথে আবার হচ্ছে গিয়ে কি পরবর্তী ক্লাসে হচ্ছে গিয়ে কি দেখা হবে। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ঢাকা ভার্সিটিতে হাইয়েস্ট মার্ক লাগবে, ফার্স্ট 50-এর মধ্যে থাকলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা, খুবই ডিমান্ডিং সাবজেক্ট। সেটা হচ্ছে গিয়ে কি এফআরসির ক্লাস করলে আর বায়োলজি এক্সপ্রেসের ক্লাস করা লাগবে না, বুঝতে পারছো? মানে একটা করলেই হবে, ঠিক আছে? আমি ওইখানে যেভাবে পড়াইছি এখানে তোমাদেরকেও সেভাবে পড়াচ্ছি। শেষ।